গত ক্লাসে আমরা ফুটিং ডিজাইনের একটা প্রবলেম দেখছিলাম। সো আজকেও আমরা ফুটিং ডিজাইনেরই আরেকটা প্রবলেম দেখব, কিন্তু একটু অন্য পার্সপেক্টিভ থেকে। ডিটারমিন দ্য ফুটিং এরিয়াস রিকোয়ার্ড ফর ইকুয়াল সেটেলমেন্ট। If the usual live load is 20%, the footings are subjected to dead and live loads as indicated in the following table. This table, the net allowable soil pressure is 6 kSF. মানে মাটির বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 6 কিলো পাউন্ড পার স্কোয়ার ফিট। এখানে দেখো ফুটিং এর এরিয়া বের করতে বলা হচ্ছে রিকোয়ার্ড ফর ইকুয়াল সেটেলমেন্ট, মানে ইকুয়াল সেটেলমেন্টের জন্য যতটুকু এরিয়া দরকার সেগুলো বের করতে বলা হচ্ছে। এটাকে আমরা বলতে পারি ব্যালেন্সড ফুটিং ডিজাইন। অর্থাৎ আমরা একটা কথা বলছিলাম আগের ক্লাসে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, তার মানে এক একটা ফুটিং এর সেটেলমেন্ট এক এক রকম। সো ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যাতে না হয়, যাতে প্রত্যেকটা ফুটিং এর সেটেলমেন্ট সমান হয়, মানে সেইভাবে এরিয়া বের করতে হবে। ঠিক আছে, এখানে 5টা ফুটিং আছে, 5টা ফুটিং এর ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে। সো এই ধরনের প্রবলেমের প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে যে কোন ফুটিংটার লাইভ লোড বাই ডেড লোড রেশিও সবচেয়ে বেশি। মানে লাইভ লোডকে ডেড লোড দিয়ে ভাগ করলে আমরা কোন ফুটিংটার জন্য ভাগফল সবচেয়ে বেশি পাবো। ওকে ফাইন, তাহলে আমরা একটা টেবিল করব। ঠিক আছে, টেবিলে আমরা প্রথম রোতে আমরা বের করব হচ্ছে লাইভ লোড বাই ডেড লোড রেশিও। দেখো এখানে প্রত্যেকটা ফুটিং এর রেশিও বের করা হয়েছে এবং 3 নাম্বার ফুটিং এর জন্য এই রেশিওটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এইটা আগে ফাইন্ড আউট করতে হবে। তার মানে এখন এই ফুটিং এর এরিয়া গুলো বের করতে হবে হচ্ছে এই 3 নাম্বার ফুটিং কে রেফারেন্স হিসেবে ধরে আর কি। আচ্ছা আমরা দেখলে বুঝতে পারবো। নেক্সট স্টেপ হচ্ছে আমরা প্রত্যেকটা ফুটিং এর জন্য ইউজুয়াল লোড বের করব। ইউজুয়াল লোড হচ্ছে ডেড লোড প্লাস 20% অফ লাইভ লোড, মানে লাইভ লোডের একটা পার্সেন্টেজ ধরা হয়েছে ইউজুয়াল লোড হিসেবে, এই অঙ্কে বলা আছে 20% ফর অল ফুটিংস। ঠিক আছে, তো প্রত্যেকটা ফুটিং এর ডেড লোড প্লাস 0.2 ইন্টু লাইভ লোড, 20% মানে কি 0.2। সো এই দেখো এইভাবে ইউজুয়াল লোড গুলো বের করা হয়েছে 5টা ফুটিং এর জন্য। এরপর আমরা হচ্ছে প্রত্যেকটা ফুটিং এর জন্য কতটুকু এরিয়া দরকার সেটা আমরা বের করব এবং এইটাই আমাদের অ্যান্সার হবে আর কি, বা এটাই জানতে চাওয়া হচ্ছে, তাই না? সো এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে লোড ডিভাইডেড বাই সয়েল প্রেসার। আমরা আগেও দেখে আসছি, তাই না? ফুটিং ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখে আসছি যে এরিয়া হচ্ছে কি লোড ডিভাইডেড বাই সয়েল প্রেসার। এখানে হচ্ছে ইউজুয়াল লোড ডিভাইডেড বাই ইউজুয়াল সয়েল প্রেসার হবে আর কি। ইউজুয়াল লোড ডিভাইডেড বাই ইউজুয়াল সয়েল প্রেসার আন্ডার ফুটিং 3, মানে যে ফুটিংটার এলএল বাই ডিএল রেশিও সবচেয়ে বড় সেই ফুটিং এর সয়েল প্রেসার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেমন ধরো যে 1 নাম্বার ফুটিং এর জন্য কতটুকু এরিয়া দরকার। 1 নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড মানে 150 কিপস ডিভাইডেড বাই 3 নাম্বার ফুটিং এর ইউজুয়াল সয়েল প্রেসার। তারপর 2 নাম্বার ফুটিং এর জন্য এরিয়া কতটুকু দরকার, 2 নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড ডিভাইডেড বাই 3 নাম্বার ফুটিং এর ইউজুয়াল সয়েল প্রেসার। তাহলে আগে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এইটা, যে 3 নাম্বার ফুটিং এর নিচে ইউজুয়াল সয়েল প্রেসার কতটুকু। ঠিক আছে, ওকে। আর স্যাম্পল ক্যালকুলেশন যে কোনো একটা ফুটিং এর জন্য আমরা দেখাবো, যে কোনো একটা। আমি এখানে 2 নাম্বারের জন্য দেখিয়েছি। সো যাই হোক, তাহলে প্রথমে বের করতে হবে যে 3 নাম্বার ফুটিং এর এরিয়া কতটুকু দরকার। যে ফুটিংটার এলএল বাই ডিএল রেশিও সবচেয়ে বড় সেই ফুটিংটার এরিয়া আমরা সরাসরি এই ফর্মুলার মাধ্যমে বের করব আর কি। অর্থাৎ টোটাল লোড ডিভাইডেড বাই অ্যালাউয়েবল সয়েল প্রেসার অথবা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, যাই বলি। এই যে 3 নাম্বার ফুটিং এর ডেড লোড লাইভ লোড দেওয়া আছে, অ্যালাউয়েবল সয়েল প্রেসার অঙ্কে দেওয়া আছে হচ্ছে 6, তাহলে আমরা পেয়ে গেলাম এত স্কয়ার ফিট। অর্থাৎ এরিয়া সমান লোড ডিভাইডেড বাই সয়েল প্রেসার। আর এখন হচ্ছে আমরা সয়েল প্রেসার বের করব। তাহলে সয়েল প্রেসারের ফর্মুলা কি হবে? সয়েল প্রেসার ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এরিয়া, তাই না?
সয়েল প্রেসার মানে কি, একটা ফুটিং এর নিচে যে সয়েল আছে সেই সয়েলটা প্রতি স্কোয়ার ফিট জায়গাতে কতটুকু রিয়াকশন দিবে ফুটিং এর উপর, এটাই হচ্ছে সয়েল প্রেসার। অর্থাৎ সয়েল প্রেসার হচ্ছে লোড ডিভাইডেড বাই এরিয়া। যেহেতু ইউজুয়াল সয়েল প্রেসার, তাই ইউজুয়াল লোড ডিভাইডেড বাই এরিয়া। 3 নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড হচ্ছে 180, আর 3 নাম্বার ফুটিং এর এরিয়া হচ্ছে 56.7 স্কোয়ার ফিট। এই যে এইমাত্র আমরা বের করে আসলাম। তাহলে 3 নাম্বার ফুটিং এর নিচে ইউজুয়াল সয়েল প্রেসারটা হচ্ছে 3.18 কেএসএফ। ঠিক আছে, দেখো যে 3 নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড আমরা কিভাবে পেয়েছি 180। এই দেখো 3 নাম্বার ফুটিং এর ডেড লোড 140 প্লাস লাইভ লোডের 20%, মানে 140 প্লাস 0.2 ইন্টু 200, এটা হচ্ছে 180 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যেটা বলছিলাম যে আমরা 3 নাম্বার ফুটিং এর ইউজুয়াল সয়েল প্রেসার দিয়ে প্রত্যেকটা ফুটিং এর লোডকে ভাগ করব। তাহলে 2 নাম্বার ফুটিং এর জন্য কতটুকু এরিয়া দরকার, 2 নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড ডিভাইডেড বাই 3 নাম্বার ফুটিং এর ইউজুয়াল সয়েল প্রেসার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব এই যে 70.44 স্কয়ার ফিট। এই যে টেবিলে বসিয়ে দিয়েছি 70.44 স্কয়ার ফিট। ঠিক আছে, তাহলে একইভাবে তোমরা বাকিগুলো ক্যালকুলেশন করবা। যেমন 5 নাম্বার ফুটিং এর জন্য কতটুকু এরিয়া দরকার, এটার ফর্মুলা তাহলে কত হবে, এটা হচ্ছে 258 ডিভাইডেড বাই 3.18। ওকে, এন্ড দ্য লাস্ট স্টেপ হচ্ছে যে আমরা দেখিয়ে দিব যে প্রত্যেকটা ফুটিং এর নিচে ম্যাক্সিমাম কতটুকু প্রেসার তৈরি হবে। তাহলে সয়েল প্রেসারের ফর্মুলা সেম, লোড ডিভাইডেড বাই এরিয়া। তাহলে 2 নাম্বার ফুটিং এর নিচে ম্যাক্সিমাম ডেভেলপড সয়েল প্রেসার মানে সর্বোচ্চ কতটুকু প্রেসার তৈরি হবে 5.68, এবং এইটা কিন্তু অ্যালাউয়েবল সয়েল প্রেসার থেকে কম আছে। সো এইটা প্রত্যেকটা ফুটিং এর জন্য এনশিওর করতে হবে যে অবশ্যই যেন প্রত্যেকটা ফুটিং এর ম্যাক্সিমাম সয়েল প্রেসার অ্যালাউয়েবল সয়েল প্রেসার থেকে কম থাকে। ঠিক আছে, অর্থাৎ বিয়ারিং ক্যাপাসিটি থেকে মানে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি থেকে যেন সয়েল প্রেসারটা কম তৈরি হয়, এটা এনশিওর করতে হবে। আচ্ছা, সো এইটা আসলে এমনিতেই সবগুলা ফুটিং এরই আসলে মানে বিয়ারিং ক্যাপাসিটি থেকে কমই আসবে, কারণ হচ্ছে দেখো এই যে সবগুলো দেখো কম আসছে, কিন্তু এর কারণটা হচ্ছে যে আমরা এই যে বিয়ারিং ক্যাপাসিটি বা অ্যালাউয়েবল সয়েল প্রেসার এইটাকে আসলে কনসিডার করেই কিন্তু আমরা ফুটিং এর এরিয়াগুলো বের করেছি, তাই না? এই যে 6, এই 6 কে কনসিডার করেই কিন্তু আমরা ক্যালকুলেশন গুলো করেছি। সো এখানে এমনিতেই কম আসবে, তাও জাস্ট অ্যাজ এ ফর্মালিটি আমরা দেখিয়ে দিব। তাহলে এখানে এই যে টেবিলের থার্ড রো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে কোন ফুটিং এর জন্য কত কত এরিয়া দরকার। ঠিক আছে, আচ্ছা আর যে কোনো একটা ফুটিং এর জন্য স্যাম্পল ক্যালকুলেশন থাকতে হবে, এই আর কি। বাট এই দুইটা স্টেপ কিন্তু কমন। ঠিক আছে, কারণ এটা হচ্ছে লাইভ লোড বাই ডেড লোড রেশিও, সবচেয়ে বড় যে ফুটিংটার হবে সেই ফুটিংটার এরিয়া এবং ইউজুয়াল সয়েল প্রেসার এটা কিন্তু বের করতেই হবে। ওকে, সো তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার ওখানে ইউজুয়াল সয়েল প্রেসার যে 180 এটা কিভাবে জানি স্যার বুঝাইছিলেন? এই যে ইউজুয়াল লোড ডেড লোড প্লাস 20% অফ লাইভ লোড। ঠিক আছে, ও স্যার 3 নাম্বার ওকে ফুটিং এর স্যার ডেড লোড প্লাস 20% অফ লাইভ লোড। 20% মানে হচ্ছে কি লাইভ লোডকে 0.2 দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো এখানে স্যাম্পল ওকে দেখানো স্যার আছে যে 2 নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড এই যে কিভাবে বের করা হয়েছে। ঠিক আছে, ওকে, সো এখন আমরা ফুটিং ডিজাইনের আরেকটা প্রবলেম দেখব। দেখো আমরা গত ক্লাসে ফুটিং ডিজাইন শিখছিলাম একদম ফার্স্ট টু লাস্ট। আমরা দেখছিলাম যে সেখানে শুধুমাত্র কলামের লোড দেওয়া ছিল, তাই না? যে কলামের ডেড লোড এত, লাইভ লোড এত, কিন্তু কলামের মোমেন্ট কিন্তু দেওয়া ছিল না। অর্থাৎ যদি কলামে মোমেন্ট থাকে সেক্ষেত্রে ফুটিং ডিজাইনে আসলে মানে
পার্থক্যটা কোথায় হয় এটা কিন্তু জানতে হবে আমাদের, ঠিক আছে? কারণ প্র্যাকটিক্যালি সমস্ত কলামেই কিন্তু লোডের সঙ্গে সঙ্গে একটা মোমেন্টও থাকবে, ঠিক আছে? সো এই যদি কলামে মোমেন্ট থাকে সেক্ষেত্রে ফুটিং ডিজাইনে যে যে জিনিসটা চেক করতে হয় বা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ফুটিং এর এরিয়াটা ঠিক আছে কিনা, ঠিক আছে? অর্থাৎ ফুটিং এর এরিয়াটা এমন ভাবে দিতে হবে যাতে ম্যাক্সিমাম সয়েল প্রেশার অবশ্যই অ্যালাউয়েবল সয়েল প্রেশার থেকে কম আসে। তাহলে এখানে তিনটা কেস হতে পারে। কেস 1 হচ্ছে যখন ইসেন্ট্রিসিটি L/6 থেকে কম হবে, যেখানে L হচ্ছে ফুটিং এর লেন্থ, এই যে এটা হচ্ছে L। আর ইসেন্ট্রিসিটি মানে আমরা সবাই জানি মোমেন্ট বাই লোড। মোমেন্ট সমান লোড ইনটু ইসেন্ট্রিসিটি, অর্থাৎ ইসেন্ট্রিসিটি সমান কত, মোমেন্ট বাই লোড। যাই হোক, সো যদি E লেস দেন L/6 হয় সেক্ষেত্রে সয়েল প্রেসারের ভেরিয়েশনটা হবে হচ্ছে এরকম, ট্রাপিজিয়ামের মতো, ঠিক আছে? একদিকে থাকবে কম কম প্রেসার দিবে, আর আরেকদিকে প্রেসার দিবে হচ্ছে বেশি। এটা খুব সিম্পলি আমরা চিন্তা করতে পারি, দেখো যে মোমেন্ট হচ্ছে কি, মোমেন্টের একটা হেড থাকে আর একটা টেল থাকে, তাই না? যেদিকে অ্যারো চিহ্নটা আছে এটাকে আমরা বলছি হচ্ছে হেড। তাহলে যেই দিকে মোমেন্টের অ্যারো চিহ্ন থাকবে কি সেই দিকে তার মানে কি ফুটিং এর উপরে প্রেসার বেশি পড়তেছে, ঠিক সেই কারণে রিয়াকশন হিসেবে সয়েলটাও কিন্তু প্রেসার বেশি দিচ্ছে। আর ফুটিং এর টেল যেদিকে, বাম দিকে, এইদিকে কি ফুটিং এর উপরে প্রেসার কিন্তু কম আসতেছে, সেই কারণে সয়েল প্রেসারও কম আসছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রেসার মিনিমাম প্রেসারের ফর্মুলা হচ্ছে এরকম, P/A প্লাস MC/I, যেখানে P/A হচ্ছে ভার্টিক্যাল লোড P এর জন্য সয়েল প্রেসার, আর MC/I হচ্ছে এই বেন্ডিং মোমেন্ট M এর জন্য সয়েল প্রেসার, ঠিক আছে? P এবং M দুইটা জিনিস আছে, তাহলে P এর জন্য প্রেসার হচ্ছে P/A, আর বেন্ডিং মোমেন্ট M এর জন্য প্রেসার হচ্ছে MC/I। তোমরা সলিড মেকানিক্সে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ফ্লেক্সারাল স্ট্রেসের ফর্মুলা, তাই না? এটা হচ্ছে সেই ফর্মুলা, ঠিক আছে? ফ্লেক্সারাল স্ট্রেস সিগমা সমান কত ছিল, My/I। এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে শিখিয়েছিলাম। সো আবার আমরা এটাও দেখছিলাম যে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস কত হবে, Y এর জায়গাতে C চলে আসবে আর কি, MC/I, ঠিক আছে? অর্থাৎ মোমেন্টের জন্য স্ট্রেস, মোমেন্ট M এর জন্য ফ্লেক্সারাল স্ট্রেস হচ্ছে, ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস হচ্ছে MC/I। এখানে ওই ফর্মুলাটাই আসছে আর কি, এই যে। আচ্ছা, সো কেস 2 হচ্ছে যদি ইসেন্ট্রিসিটি L/6 এর সমান হয়। ইসেন্ট্রিসিটি যত বাড়বে তত এই যে এই ম্যাক্সিমাম সয়েল প্রেসারটা কিন্তু বাড়বে, তোমরা বুঝতেই পারছো। ইসেন্ট্রিসিটি যত বেশি হবে তত এই মোমেন্টটা বেশি হবে, আর মোমেন্ট বেশি হওয়ার কারণে কি এইদিকে সয়েল প্রেসার বাড়বে আর এইদিকে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ই যদি L/6 এর সমান হয় তাহলে দেখো সয়েল প্রেসারটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, অর্থাৎ এই যে বাম পাশে সয়েল প্রেসার 0 আর ডান দিকে হচ্ছে কিউ ম্যাক্সিমাম, ঠিক আছে? মানে সয়েল প্রেসারের ভ্যারিয়েশনটা হচ্ছে একটা ত্রিভুজের মতো, ট্রায়াঙ্গুলার। এক্ষেত্রে এই যে কিউ মিনিমাম হচ্ছে 0 আমরা দেখতেই পাচ্ছি, আর কিউ ম্যাক্সিমাম হচ্ছে আগের মতোই, P/A প্লাস MC/I। ওকে, আর কেস 3 হচ্ছে যদি ইসেন্ট্রিসিটি L/6 থেকে বড় হয় সেক্ষেত্রে সয়েল প্রেসার ট্রায়াঙ্গুলার, তবে ফুটিং এর একটা নির্দিষ্ট অংশের মধ্যেই থাকবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যে যখন L/6 থেকেও বড় হয় তখন ইসেন্ট্রিসিটি এত বেশি বা অন্যভাবে বলতে গেলে মোমেন্টটা এত বেশি যে আহ, এই বাম পাশে মানে মোমেন্টের টেল যেদিকে থাকবে সেই দিকে হচ্ছে ফুটিংটা উপরের দিকে উঠে আসতে চাচ্ছে, ঠিক আছে? কারণ তোমরা আসলে বুঝতেই পারছো যে মোমেন্ট যত বেশি হবে তত এইদিকে প্রেসারটা বাড়বে, এদিকে কমবে, কমতে কমতে এখানে এসে কি অবস্থা যে ফুটিংটা উপরের দিকে উঠে আসতে চাচ্ছে। অর্থাৎ সয়েল তো নিচের দিকে কোনো মানে উপরের দিকে কোনো প্রেসার দিচ্ছেই না, বরং ফুটিংটাকে আরো নিচের দিকে ধরে রাখতে চাচ্ছে। মানে এখানে সয়েল প্রেসারটা হচ্ছে নেগেটিভ, বা আমরা বলতে পারি এখানে সয়েলটা হচ্ছে টেনশনে আছে, ঠিক আছে?
জি স্যার। এই যে যদি ইসেন্ট্রিসিটি অনেক বেশি হয়, মানে মোমেন্ট যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে সয়েল প্রেসারের ডায়াগ্রামটাকে আমরা এইভাবে ড্র করতে পারি আর কি, যে ডান দিকে অনেক বেশি প্রেসার, তাতে সমস্যা নাই, কিন্তু বাম দিকে হচ্ছে জাস্ট টেনশন চলে আসছে। তো জিনিসটা ধরো যে এরকম হতে পারে আর কি। এই যে দিস ওয়ান স্ট্রেট লাইন, ঠিক আছে। এই যে ডান দিকে সয়েল উপরের দিকে প্রেসার দিচ্ছে, মানে সয়েলটা কম্প্রেশনে আছে, কিন্তু বাম দিকে হচ্ছে উল্টা সিনারিও, সয়েলটা টেনশনে আছে, মানে প্রেসার আসছে নিচের দিকে। আচ্ছা, সো এই যে এই অংশটুকু আসলে কনসিডার করা হয় না, কারণ সয়েলের টেনসাইল ক্যাপাসিটি আমরা আসলে জিরো ধরে নেই। আমরা ধরে নেই যে সয়েল আসলে কোনো টেনশন নিতে পারে না, কংক্রিটের মতোই, ঠিক আছে। অর্থাৎ এইটুকুকে আমরা হিসাব থেকে বাদ দেই, আমরা শুধুমাত্র কনসিডার করি এতটুকু। তাই এই ক্ষেত্রে ডায়াগ্রামটাকে আমরা এইভাবে দেখাই, ঠিক আছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রেসারের ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। এই যে কিউ ম্যাক্সিমামের ফর্মুলা দেওয়া আছে। আর ত্রিভুজের যেহেতু রেজাল্ট্যান্ট হচ্ছে যে এখান থেকে x/3 ডিস্টেন্সে কাজ করে, অর্থাৎ এই যে 3x হলে এটা হচ্ছে x হবে। ওকে, সো আমরা একটু দেখি। বাট একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই কিন্তু এই যে কিউ ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম সয়েল প্রেসার অ্যালাউয়েবল সয়েল প্রেসার থেকে বড় হইতে পারবে না। এটা আমি আগেও বলছি, এখনো বললাম। আমরা একটা প্রবলেমের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হব। আচ্ছা, ফুটিংস আন্ডার বায়াক্সিয়াল মোমেন্ট, মানে যখন দুই দিকে মোমেন্ট থাকবে। সো এইটা আপাতত আমরা স্কিপ করি। আমরা আগে ওয়ান ওয়ে মোমেন্ট বা ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি নিয়ে আগে আমরা ডিল করা শিখি। সো এখানে একটা এক্সাম্পল দেখো, বলা আছে যে a 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি কলাম ইজ সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল ডেড লোড অফ এত অ্যান্ড ডেড লোড মোমেন্ট অফ এত। অ্যাক্সিয়াল লাইভ লোড দেওয়া আছে, লাইভ লোড মোমেন্ট দেওয়া আছে। একটা কলামের ডেড লোড লাইভ লোড দেওয়া আছে, আবার মোমেন্টও কিন্তু দেওয়া আছে এক্ষেত্রে, অর্থাৎ মোমেন্টটাকে কনসিডার করতে হবে। দ্য বেস অফ ফুটিং ইজ 5 ফিট বিলো দ্য গ্রেড। গ্রেড মানে গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল থেকে ফুটিং এর বেসটা হচ্ছে 5 ফিট নিচে আছে। অ্যালাউয়েবল সয়েল প্রেসার হচ্ছে 5 kSF। আচ্ছা, ডিটারমিন দ্য সাইজ অফ ফুটিং। সাইজ বের করতে হবে ফুটিং এর, যদি ম্যাটেরিয়াল প্রপার্টিস এত এত হয়। ফুটিং এর সাইজটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা যেহেতু এখানে কলামের মোমেন্ট আছে, তার মানে এখানে আমাদেরকে চেক করতে হবে কেস 1, কেস 2 না কেস 3, অর্থাৎ ইসেন্ট্রিসিটি কত হয়। তাহলে আগে আমরা ইসেন্ট্রিসিটি বের করব, তারপরে আমরা L/6 বের করব, এবং তারপর এই দুইটাকে আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে না? ওকে, সো ইসেন্ট্রিসিটি বের করার জন্য আমরা প্রথমে টোটাল লোড নিলাম এবং টোটাল মোমেন্ট নিলাম, এবং মোমেন্টকে লোড দিয়ে ভাগ দিয়ে আমরা ইসেন্ট্রিসিটি পেলাম। ওকে, এরপরে হচ্ছে L/6 বের করতে হবে, যেখানে L হচ্ছে ফুটিং এর লেন্থ। ফুটিং এর লেন্থ, তার মানে এখানে ফুটিং এর ডাইমেনশন বের করতে হবে। তার মানে আমাদের ঠিক আগের মতো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর কি, মানে আগে ফুটিং এর এরিয়া বের করতে হবে, এরিয়া থেকে আমাদের লেন্থ এবং উইথ বের করতে হবে। তাহলে ফুটিং ডিজাইনের যে অ্যাজ ইউজুয়াল, মানে সাধারণত যে প্রসিডিওর হয়, যে প্রথম স্টেপে আমরা ফুটিং এর ডেপথ আগে অ্যাজিউম করে নেই, বা থিকনেস আমরা অ্যাজিউম করলাম ফুটিং এর থিকনেস হচ্ছে 20 ইঞ্চি। এরপর আমরা ইফেক্টিভ ডেপথ বের করলাম। এগুলো নিয়ে বলার কিছু নাই, এগুলো আমরা আগেও দেখে আসছি। এরপরে আমরা সয়েলের ইউনিট ওয়েট ধরে নিচ্ছি, গামা ইজ ইকুয়াল টু 100 পাউন্ড পার কিউবিক ফিট। মানে ফুটিং এর উপরে যে সয়েলটা আছে, এই সয়েলের ইউনিট ওয়েটটা আমরা ধরে নিলাম আগের মতোই। এরপরে আমরা ইফেক্টিভ সয়েল প্রেসারটা বের করলাম, অর্থাৎ অ্যালাউয়েবল সয়েল প্রেসার থেকে আমরা বিয়োগ করলাম হচ্ছে ফুটিং এর সেলফ ওয়েট এবং সয়েলের সেলফ ওয়েট। অ্যালাউয়েবল সয়েল প্রেসার হচ্ছে দেওয়া আছে এখানে 5 kSF, মানে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 5000 PSF। এই যে 5000 PSF থেকে আমরা ফুটিং এর সেলফ ওয়েট বাদ দিয়েছি এবং সয়েলের সেলফ ওয়েট বাদ দিয়েছি। এগুলো আমরা ঠিক আগের প্রসিডিওরে করেছি, সো এগুলো আমি আর বলছি না। তাহলে দেখো, এরপর হচ্ছে এরিয়া রিকোয়ার্ড হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড বাই ইফেক্টিভ সয়েল প্রেসার, আগের সেই ফর্মুলা। ওকে, সো টোটাল লোড ডিভাইডেড বাই আমরা এই যে ইফেক্টিভ সয়েল প্রেসার 4.42 kSF আমরা ভাগ দিয়ে দিলাম।
তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ফুটিং এর এরিয়া লাগবে হচ্ছে কত, এত স্কোয়ার ফিট। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ফুটিংটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফুটিং, তাই আমরা ফুটিং এর উইথ আমরা অ্যাজিউম করলাম হচ্ছে সে 9 ফিট। তাহলে এরিয়াকে যদি আমরা উইথ দিয়ে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ফুটিং এর লেন্থ। রাউন্ড আপ করার পরে আমরা ফুটিং এর লেন্থ পেলাম হচ্ছে 10 ফিট। তার মানে ফুটিং এর সাইজ আমরা কত পেলাম, 10 ফিট বাই 9 ফিট। ঠিক আছে, অর্থাৎ এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফুটিং হিসেবে আমরা কল্পনা করছি। ওকে, তাহলে এখন এল হচ্ছে 10 ফিট, যেটা বড়। তাহলে এল বাই 6 হচ্ছে এই যে 12 দিয়ে গুণ করার পর 20 ইঞ্চি। তাহলে দেখো ই এবং এল বাই 6 এই দুইটা মান কিন্তু আমরা বের করে ফেলছি, এবং এই দুইটা মানের দিকে তুমি যদি ভালো করে তাকাও তাহলে বুঝতে পারবা যে কোনটা ছোট কোনটা বড়। কোনটা ছোট, এখানে ই হচ্ছে ছোট, তার মানে ই ইজ লেস দেন এল বাই 6। তার মানে এটা কেস 1 এর মধ্যে পড়ে, ই লেস দেন এল বাই 6। জি স্যার। এই যে ই লেস দেন এল বাই 6, তার মানে সয়েল প্রেসারটা হচ্ছে ট্রাপিজয়েডাল, ট্রাপিজিয়ামের মতো। এই যে, এবং এখানে আমরা ম্যাক্সিমাম সয়েল প্রেসারটা বের করে ফেলবো। মানে আমাদের মূল কাজটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম সয়েল প্রেসারটা চেক করব যে এটা অ্যালাউয়েবল প্রেসার থেকে কম আছে কিনা। যদি বেশি থাকে সেক্ষেত্রে ফুটিং এর এরিয়াটা কিন্তু বাড়াতে হবে। তাহলে দেখো আমরা এই ফুটিংটার জন্য আমরা কিউ ম্যাক্সিমাম চেক করতেছি। পি হচ্ছে কলামের ভার্টিক্যাল লোড, মানে টোটাল লোড অঙ্কে দেওয়া আছে। এ হচ্ছে ফুটিং এর এরিয়া, যেহেতু 10 ফিট বাই 9 ফিট ফুটিং তাই এইটা হচ্ছে এরিয়া। এম হচ্ছে কলামের টোটাল মোমেন্ট দেওয়া আছে অঙ্কে। সি, সিটা হচ্ছে মানে ফুটিং এর লেন্থের অর্ধেক। ঠিক আছে, ফুটিং এর লেন্থ হচ্ছে 10 ফিট, তাই সি হচ্ছে কত, 5 ফিট। আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আই হচ্ছে, আচ্ছা এখন এই জিনিসটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি যে এখানে সি এবং আই তোমরা আসলে কিভাবে বের করতেছো। আমরা সলিড মেকানিক্সে শিখে আসছি যে একটা বিমের সেকশনের ফ্লেক্সারাল স্ট্রেস কিভাবে বের করতে হয়। সো ওইখানে আমরা সবসময় দেখে আসছিলাম যে সিটা হচ্ছে কি বিমের ডেপথের অর্ধেক। যদি এইটা হয় বিমের ডেপথ, ধরো যে এইটা হচ্ছে বিমের ক্রস সেকশন, তাহলে এইটা যদি ডেপথ হয় তাহলে সি কতটুকু ছিল, নিউট্রাল অ্যাক্সিস থেকে আহ সবচেয়ে দূরবর্তী যে ফাইবার তার ডিস্টেন্স, এই যে অর্ধেক, এটা হচ্ছে সি ছিল। আর আই ছিল হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এই যে এক্স অক্ষের সাপেক্ষে মানে সেন্ট্রয়েডাল এক্স অক্ষের সাপেক্ষে বা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া দেখছিলাম কত হয় জানো, এটা তোমরা মেকানিক্সে শিখে আসছো আর কি, যে বি ইন্টু এইচ কিউব ডিভাইডেড বাই 12, মেকানিক্সের নলেজ। যেখানে এই যে এটা হচ্ছে বি, জি স্যার। এটা হচ্ছে বি, আর এই যে টোটাল হাইট এটা হচ্ছে এইচ। সো এখন এটা তোমরা বিমের ক্রস সেকশনের জন্য ফ্লেক্সারাল স্ট্রেস তোমরা বের করা শিখছিলা, কিন্তু এটা আমরা কি করতেছি, ফুটিং এর স্ট্রেস বের করছি, ফুটিং এর ফ্লেক্সারাল স্ট্রেস। তাহলে দুইটা জিনিস কিন্তু একটু আলাদা। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই দুইটা জিনিসের মধ্যে আসলে মিলটা কোথায়, মানে যোগসূত্রটা আসলে কোথায়। দেখো এতক্ষণ আমরা এটাকে চিন্তা করলাম বিমের ক্রস সেকশন হিসেবে, এখন আমরা এই একই জিনিসটাকে চিন্তা করব হচ্ছে একটা ফুটিং এর টপ ভিউ হিসেবে। ধরো যে এইটা হচ্ছে আমাদের ফুটিং এর টপ ভিউ, অর্থাৎ 10 ফিট বাই 9 ফিট ফুটিংটা আমরা যেটা বের করলাম একটু আগে, ধরো যে এইটা হচ্ছে সেই ফুটিং, এটা হচ্ছে 9 ফিট আর এইচ হচ্ছে কত, 10 ফিট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানি যে এখানে হচ্ছে আহ ফুটিংটার উপরে মোমেন্ট কাজ করতেছে, তাই না? হ্যাঁ, বিমের ক্রস সেকশনের উপরও মোমেন্ট কাজ করতো, আর এখানে হচ্ছে ফুটিংটার উপরে মোমেন্ট কাজ করছে। এবং মোমেন্টটা কিন্তু ফুটিং এর যে টপ ভিউ, অর্থাৎ ফুটিং এর যে এরিয়া, সারফেস এরিয়া, এই এরিয়ার উপরেই কিন্তু মোমেন্টটা কাজ করতেছে। অর্থাৎ এই যে এইভাবে কিন্তু মোমেন্টটা কাজ করতেছে। ঠিক আছে, তোমরা উপর থেকে চিন্তা করো যে ধরো যে এখানে কলাম আছে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো যে কলাম, তাহলে যদি ইসেন্ট্রিসিটি এইদিকে থাকে, উপরের দিকে থাকে, তাহলে কিন্তু মোমেন্টটা কাজ করবে এইভাবে। অর্থাৎ ফুটিং এর এই যে এই অংশটুকু হচ্ছে কম্প্রেশনে থাকবে, এই যে নিউট্রাল অ্যাক্সিসের উপরের অংশ,
আর নিউট্রাল অ্যাক্সিসের নিচের অংশ কিসে থাকবে? টেনশনে থাকবে, তাই না? যেহেতু মোমেন্টটা একটা ডিরেকশনে আছে, তাই আমরা এটা বলতে পারতেছি যে উপরের অংশ হচ্ছে কম্প্রেশনে থাকবে এবং নিচের অংশ থাকবে হচ্ছে কিসে? টেনশনে। ঠিক দেখো, বিমের ক্রস সেকশনের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে আমাদের কনসেপ্ট গুলা। আবার এই ফুটিং এর নিচে কি আছে? সয়েল আছে। সো তাহলে আমরা এখন সহজেই বলতে পারি যে এই মোমেন্ট যদি এম হয়, তাহলে এই মোমেন্টের জন্য এই ফুটিং এর উপরে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেসটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু এমসি বাই আই, যেখানে সিটা হচ্ছে কত বলতো? এখান থেকে এই যে ফুটিং এর যে বাইরের সারফেস এই পর্যন্ত ডিস্টেন্স, বা এখান থেকে এই ডিস্টেন্স একই কথা, ঠিক আছে? আমরা সলিড মেকানিক্সে দেখছিলাম যে যেইখানে ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে হয় সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে সেই জায়গাটার ডিসটেন্সই হচ্ছে ওয়াই, তাই না? যদি আমরা ফ্লেক্সারাল স্ট্রেসটা এইখানে বের করতে চাইতাম যে ফুটিং এর এই বরাবর কত, সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান নিতাম হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। কিন্তু এখানে আমরা ম্যাক্সিমাম স্ট্রেসটা চাচ্ছি, আর ম্যাক্সিমাম স্ট্রেসটা কোথায় হবে? এখানে হবে হচ্ছে ম্যাক্সিমাম, আর ফুটিং এর এই প্রান্তে হবে হচ্ছে মিনিমাম, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যদি আমরা ধরো যে ফুটিংটাকে এইভাবেও চিন্তা করি, রেক্টাঙ্গেল, তাহলে সেক্ষেত্রে দেখি আসলে হিসাব মিলে কিনা। মোমেন্টটা আছে হচ্ছে এইভাবে, মানে এটা হচ্ছে ফুটিং এর টপ ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে 10 ফিট আর এইটা হচ্ছে 9 ফিট। ওকে, সো এখানে ধরো যে মোমেন্ট কাজ করতেছে এইভাবে এম, তাহলে এখানেও আমরা কনসেপ্টটা আসলে মেলাতে পারতেছি যে এখান থেকে এইটা হবে হচ্ছে সি এর মান। তাই সি কিন্তু দেখো 10 এর অর্ধেক, 5 ফিট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আচ্ছা, এখন তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? মোমেন্ট অফ ইনারশিয়া কোন অক্ষের সাপেক্ষে বের করতে হবে বলতো? এই যে নিউট্রাল অক্ষের সাপেক্ষে, এটার সাপেক্ষে। আর এইটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? বি ইন্টু এইচ কিউব বাই 12, মানে এই অক্ষটার সমান্তরাল ডিস্টেন্স মানে 9 ইন্টু এই নিউট্রাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কিউব, তার মানে 10 কিউব থ্যাংক ইউ। ডিভাইডেড বাই 12। ওকে, এই যে 9 ইন্টু 10 কিউব বাই 12, মানে এই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা একটা ফুটিং এর বা একটা ফাউন্ডেশনের যে কোনো অংশে আমরা কিন্তু সয়েল প্রেসার বের করে আনতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রেসারটা কিন্তু অ্যালাউয়েবল প্রেসার থেকে বেশি চলে আসছে, দেখো, বা ইফেক্টিভ সয়েল প্রেসার থেকে বেশি চলে আসছে। তাই ফুটিং এর এই সাইজটা কিন্তু দিলে হবে না, বা এই সাইজটা কিন্তু নিরাপদ সাইজ না। অর্থাৎ ফুটিং এর সাইজটা বাড়াতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সয়েল প্রেসারটা যদি কমাতে হয়, সেক্ষেত্রে এই যে এই এরিয়াটা আমরা বাড়াতে হবে। যদি এই এরিয়াটা বাড়ে সেক্ষেত্রে প্রেসার এমনিতেই কমে যাবে। বা এটাকে আমরা রেশনালি এভাবে চিন্তা করতে পারি যে একটা নির্দিষ্ট লোড যখন কম এরিয়ার মধ্যে ছড়াবে তখন স্ট্রেসটা বেশি হবে, আর যখন বেশি এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট হবে তখন স্ট্রেসটা কি হবে? কম হবে। ইটস ভেরি সিম্পল। ওকে, তাহলে আমরা এখন অ্যাজিউম করলাম যে ফুটিংটার সাইজ আমরা 10 ফিট বাই 9 ফিটের জায়গায় আমরা 13 ফিট বাই 9.5 ফিট আমরা ধরলাম। দুই দিকে আমরা বাড়ালাম, লেন্থটা একটু বেশি বাড়ালাম আর উইডথটা একটু কম বাড়াইলাম। তাহলে এখন আমরা ট্রায়াল দিয়ে দেখি। দেখো এখন কিন্তু কিউ ম্যাক্সিমাম, দেখো এই যে ইফেক্টিভ সয়েল প্রেসার থেকে কম আসছে, ঠিক আছে? বা অ্যালাউয়েবল প্রেসার থেকে তো অবশ্যই কম। সো আর কিউ মিনিমাম তো এমনিতেই কম আসবে। কিউ ম্যাক্সিমাম যদি কম আসে তাহলে কিউ মিনিমাম কম আসবে। আচ্ছা, ফর্মুলাগুলো আগের মতোই, পি বাই এ প্লাস এমসি বাই আই, আর কিউ মিনিমাম হচ্ছে পি বাই এ মাইনাস এমসি বাই আই। তাহলে ফুটিং এর এই সাইজটা এখন ঠিক আছে, মানে 13 ফিট বাই 9.5 ফিট আমরা এই ডাইমেনশনটা প্রোভাইড করতে পারি। আচ্ছা, এখানে অ্যান্সারটা লেখা হয় নাই, এখানে অ্যান্সারটা তোমরা লিখে দিও যে সাইজ অফ ফুটিং ইজ ইকুয়াল টু 13 ফিট বাই 9.5 ফিট। আচ্ছা, এখানে কারোর কোনো কোশ্চেন?
স্যার হ্যাঁ বলি, স্যার এজিল করার সময় স্যার আমরা স্যার কিভাবে স্যার বুঝবো স্যার লাউডলি বলি, স্যার শোনা যাচ্ছে না। স্যার এজিল করার সময় স্যার আমরা স্যার কিভাবে স্যার বুঝবো স্যার স্যার আমাদের ডেপটা স্যার 20 মিটার নিতে হবে স্যার, অথবা স্যার আমাদের দৈর্ঘ্য প্রস্থ নিতে হবে এজিল করা স্যার। এইটা আমরা কিভাবে বুঝবো? জি স্যার এগুলো স্যার। আচ্ছা, এটা কিন্তু আমরা অ্যাজিউম করেছি, ঠিক আছে? আমরা একটা ট্রায়াল এন্ড এরর মেথডে এখানে আমরা মেলানোর চেষ্টা করছি যে ফুটিং এর কোন সাইজটা দিলে এখানে ম্যাক্সিমাম প্রেসার ইফেক্টিভ প্রেসার থেকে কম আসে। ব্যাপারটা এরকম না যে এই ফুটিংটার সাইজ এই যে 13 ফিটই হইতে হবে বা এদিকে 9.5 ফিটই হইতে হবে। দিস ইজ নট ম্যান্ডেটরি। আমি একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখিয়েছি মাত্র। হ্যাঁ, এখন তোমরা এখানে ট্রাই করে দেখবা যে 12 ফিট বাই 10 ফিট দিলে এটা হয় কিনা, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? আর ফুটিং এর যে থিকনেস তুমি যেটা বললা, থিকনেস 20 ইঞ্চি, এইটা তো আমরা এখনো ভেরিফাই করি নাই, ঠিক আছে? কারণ আমরা কেবল ফুটিং এর এরিয়া ফাইনালাইজ করলাম। এরপরে আমাদের অ্যাজ ইউজুয়াল ডিজাইনে কি কি ছিল, এরপর হচ্ছে আমরা এখন ফ্যাক্টর লোড বের করব, তারপর হচ্ছে নিট আপওয়ার্ড প্রেসার, তারপরে হচ্ছে পাঞ্চিং শিয়ারের জন্য ডেপথ চেক করব, ওয়ান ওয়ে শিয়ারের জন্য ডেপথ চেক, তারপরে মোমেন্ট ক্যালকুলেশন মানে ফুটিং এর মোমেন্ট, তারপরে হচ্ছে মোমেন্টের জন্য কতটুকু স্টিল লাগে সেটা বের করব, তাই না? মানে ডিজাইন তো আসলে এখনো বাকি আছে। থিকনেসটা আমরা অ্যাজিউম করেছি, এটা এখনো ডেপথ চেকের মাধ্যমে এটা স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? আর এরিয়াটা হচ্ছে এটা কিন্তু মানে ফুল এন্ড ফাইনাল কোনো প্রসিডিওর না, এটা শুধুমাত্র আমি দেখিয়েছি যে কিভাবে মানে ট্রায়াল দিতে হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কেউ কিছু বলবার? আচ্ছা, সো ইন্ট্রোডাকশন টু প্রি-স্ট্রেসড কংক্রিট, এখানে বাংলাতে অনেক কথাবার্তা লেখা আছে, এগুলো তোমরা দেখে নিও। আমি শুধুমাত্র তোমাদেরকে বেসিক জিনিসটা আগে বলি, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রি-স্ট্রেসড কংক্রিট। প্রি-স্ট্রেসড শব্দের অর্থ হচ্ছে যা যে জিনিসকে আগে থেকে স্ট্রেস দেওয়া আছে। প্রি শব্দের অর্থ পূর্বে বা আগে, ওই যে প্রিপেইড বলে, মানে কনজিউম করার আগে পে করতে হয়। সো একইভাবে প্রি স্ট্রেসড, প্রি মানে হচ্ছে পূর্বে, আর স্ট্রেস মানে তো জানোই তোমরা, স্ট্রেসড অর্থাৎ যে কনক্রিটকে আগে থেকে স্ট্রেসড মানে স্ট্রেস দেওয়া আছে সেটাই হচ্ছে প্রি স্ট্রেসড কনক্রিট। এখন কোশ্চেন হচ্ছে দুইটা, যে আগে থেকে কি ধরনের স্ট্রেস দেওয়া থাকবে, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, নাকি ফ্লেক্সারাল স্ট্রেস, নাকি হচ্ছে শিয়ার স্ট্রেস। আর আরেকটা কোশ্চেন হচ্ছে আগে থেকে স্ট্রেস দেওয়া থাকবে কেন। আগে থেকে স্ট্রেস দেওয়া থাকবে এই কারণে যে যাতে করে এই প্রি স্ট্রেসড কনক্রিটের মধ্যে কোনো টেনশন ডেভেলপ না করে। কারণ আমরা জানি কনক্রিট কিন্তু টেনশনে দুর্বল, তাই না? টেনশন ডেভেলপ করা মানেই কনক্রিটের মধ্যে ক্র্যাক দেখা দেয়, আর ক্র্যাক দেখা দেওয়া মানে হচ্ছে কনক্রিটের সেকশনের ক্যাপাসিটি কমে যায়। সো যাতে কনক্রিটের মধ্যে কোনো টেনশন না থাকে বা টেনসাইল স্ট্রেস না থাকে, সেজন্য আগে থেকে কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া হয়, মানে টেনসাইল স্ট্রেসের যেটা বিপরীত স্ট্রেস মানে কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে যে টেনসাইল স্ট্রেসটা তৈরি হওয়ার কথা, যাতে সেই টেনসাইল স্ট্রেসকে কম্প্রেসিভ স্ট্রেসের মাধ্যমে প্রশমিত করা যায় বা ব্যালেন্স করা যায়। এই টেকনিককেই বলা হয় হচ্ছে প্রি স্ট্রেসিং। আমরা একটা বিমকে বা একটা স্ল্যাবকে মানে যাই হোক, মানে সোজা কথা একটা মেম্বারকে আমরা আগে থেকে কম্প্রেসিভ স্ট্রেসে রাখবো, যাতে করে পরবর্তীতে লোডের কারণে যে টেনসাইল স্ট্রেসটা আসে সেই টেনসাইল স্ট্রেসকে যাতে ব্যালেন্স করা যায় আর কি, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে সংজ্ঞাতে যে কনক্রিট ইন হুইচ দেয়ার হ্যাভ বিন ইন্ট্রোডিউসড internal stresses of such magnitude and distribution that, অর্থাৎ কনক্রিট যেখানে আগে থেকে এমন পরিমাণ এবং এমন ডিস্ট্রিবিউশনের ইন্টারনাল স্ট্রেস সূচিত করা আছে যে the stresses resulting from external loadings
মানে এক্সটার্নাল লোডিং এর কারণে যে স্ট্রেসটা আসে সেই স্ট্রেসটাকে কাউন্টার অ্যাক্ট করতে পারি আমরা, আর কাউন্টার অ্যাক্টেড টু এ ডিজায়ার্ড ডিগ্রি। ডিজায়ার্ড ডিগ্রি মানে হচ্ছে আমরা যতটুকু চাই যে আমরা টেনসাইল স্ট্রেসকে আমরা কতটুকু প্রশমিত করব, যেন আমরা ততটুকু প্রশমিত করতে পারি। ঠিক আছে? সো এই যে আগে থেকে আমরা একটা মেম্বারকে কম্প্রেসিভ স্ট্রেস বা ইন্টারনাল স্ট্রেসে রাখতেছি, এটাকেই বলা হয় প্রি স্ট্রেস। সো কম্প্রেসিভ স্ট্রেসটা কিভাবে অ্যাপ্লাই করা হয়? একটা বিমের উপরে তুমি যে কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করবা, কার মাধ্যমে করবা হচ্ছে হাই স্ট্রেংথ অ্যালয় স্টিলের মাধ্যমে। অ্যালয় মানে সংকর, মানে হাই স্ট্রেংথ স্টিল বারের মাধ্যমে আমরা কম্প্রেসিভ স্ট্রেসটা অ্যাপ্লাই করে থাকি, যাকে বলা হয় টেন্ডন। হাই স্ট্রেংথ স্টিল বারকে বলা হয় টেন্ডন বা স্ট্র্যান্ড। এর মেকানিজমটা হচ্ছে অনেকটা এরকম, ধরো যে এখানে একটা বিম আছে, ধরো যে আমাদের এটা হচ্ছে একটা বিম, ঠিক আছে? আমরা কি করতেছি, আমরা এই বিমের মধ্যে কিছু টেন্ডন আমরা প্লেস করলাম। টেন্ডন মানে হাই স্ট্রেংথ স্টিল, এবং এই টেন্ডনকে আমরা হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে মানে মেশিনের মাধ্যমে হিউজ পরিমাণ মানে টেনসাইল স্ট্রেসে আমরা আগে এটাকে করব, মানে এটাকে আমরা টেনে ধরবো হিউজ পরিমাণ স্ট্রেসে, এবং এটাকে টেনে ধরার পর একটা সার্টেন টাইম পর আমরা এটাকে ছেড়ে দিব, রিলিজ করে দিব। সো যখন আমরা এই টেন্ডনকে রিলিজ করে দিব, তখন টেন্ডনটা কি করবে, খুব স্বাভাবিকভাবেই তার আগের অবস্থায় ফেরত আসতে চাইবে। আগের অবস্থায় ফেরত আসতে চাওয়ার পথে সে কিন্তু এই বিমটাকে সামনে পাবে, এবং খুব স্বাভাবিকভাবেই এই বিমের উপরে সে তখন কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করবে, ওই টেন্ডনটাই। ঠিক আছে? সো এই দেখো, এটাই হচ্ছে বলা হয় প্রি স্ট্রেস, মানে আগে থেকে স্ট্রেস দেওয়া, কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া আর কি। ব্যাপারটা ক্লিয়ার? আমরা একটা টেন্ডনকে আমরা হিউজ পরিমাণ ফোর্সে টেনসাইল স্ট্রেসে টানছি, টানার পরে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার কারণে সে আগের অবস্থায় ফেরত আসতে চাচ্ছে, এবং ফেরত আসতে চাওয়ার কারণে এই যে সে কিন্তু বিমটাকে একটা হিউজ পরিমাণ কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছে। আমরা যে স্ট্রেসে টেন্ডনকে মানে টেনে ধরেছিলাম, সেই স্ট্রেসটাই কিন্তু সে এখানে কম্প্রেসিভ স্ট্রেস হিসেবে ব্যাক দিচ্ছে, এবং এটাই হচ্ছে প্রি স্ট্রেস। ঠিক আছে? আমরা আগে থেকেই বিমটাকে কম্প্রেসিভ স্ট্রেসে রাখতেছি, যাতে করে পরবর্তীতে যখন ভার্টিক্যাল লোড আসবে, বিমের উপর তো লোড আসবেই, তাই না? বিমের কাজই হচ্ছে লোড ক্যারি করা। যখন বিভিন্ন ধরনের লোড আসবে, লোডের কারণে কিন্তু টেনসাইল স্ট্রেস আসে, আমরা সবাই জানি। যদি এটা একটা বিম হয়, সো বিমের উপর যখন বাইরে থেকে লোড আসে, তখন কিন্তু এই বিমটা এইভাবে বেন্ডিং হওয়ার ট্রাই করে, মানে কনভেক্স ডাউনওয়ার্ড শেপে সে কিন্তু বেন্ড হওয়ার ট্রাই করে, মানে উপরে কম্প্রেশন, নিচে হচ্ছে টেনশন। এই যে যে টেনশন বা টেনসাইল স্ট্রেস, এটা কিন্তু অবশ্যই আসবে। সো প্রি স্ট্রেসের ক্ষেত্রেও আসবে এই টেনসাইল স্ট্রেস, কিন্তু আগে থেকেই তো কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া আছে। সো পরবর্তীতে যখন টেনসাইল স্ট্রেসটা আসবে, তখন এই যে কম্প্রেশন এবং এই যে টেনশন, এই দুইটা একে অপরকে কি করবে, ব্যালেন্স করবে। অর্থাৎ এই বিমের মধ্যে কোনো টেনসাইল স্ট্রেস থাকবে না, অথবা থাকলেও খুব সামান্য থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই রাখি, এটা তোমাদের আর কি প্রি স্ট্রেসের বেনিফিট তোমরা বুঝতে পারবা এটার মাধ্যমে। ধরো যে আহ, এই যে আমি দেখালাম বিমটা, এটাকে একটু বড় করে আমি দেখাতে চাচ্ছি আর কি। ধরো যে এটা হচ্ছে আমাদের এই বিম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, বা ধরো যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এটা প্রি স্ট্রেস কিন্তু সাধারণত অ্যাপ্লাই করা হয় সেন্ট্রাল অ্যাক্সিস মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচে। এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিসটেন্স নিচে প্রি স্ট্রেস অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? এবং এই ডিসটেন্সটাকে হচ্ছে বলা হয় ইসেন্ট্রিসিটি ই, সেম ইসেন্ট্রিসিটি ই। এবং যদি আমরা প্রি স্ট্রেস এই মানে এই কম্প্রেসিভ ফোর্সকে বলা হয় প্রি স্ট্রেস ফোর্স।
সো প্রি স্ট্রেস ফোর্সকে যদি আমরা পি ধরি তাহলে আমরা বুঝতেই পারতেছি যে নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে একটা মোমেন্ট আসছে, তাই না? যেহেতু ইসেন্ট্রিসিটি আছে ফলে কি মোমেন্ট আছে, এবং এই মোমেন্টটা হচ্ছে এইভাবে কাজ করতেছে। এই মোমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এম। মোমেন্ট ইজ ইকুয়াল টু প্রি স্ট্রেস ফোর্স ইনটু ডিসটেন্স, মানে ইসেন্ট্রিসিটি, এবং এইদিকেও সেম মোমেন্টটা কাজ করবে। ঠিক আছে, এম ইকুয়াল টু পি। সো একটু খেয়াল করে দেখো যে এই যে মোমেন্টটা কাজ করতেছে এটাকে আমরা বলছি প্রি স্ট্রেসিং মোমেন্ট। এই প্রি স্ট্রেসিং মোমেন্টটা কিন্তু এই বিমটাকে এইভাবে বেন্ড করতে চাচ্ছে, কনভেক্স আপওয়ার্ডস শেপে কিন্তু বেন্ড করতে চাচ্ছে, তাই তো নাকি? জি স্যার। অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট, এই কারণে বেন্ডিংটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং হচ্ছে, অর্থাৎ উপরে টেনশন নিচে কম্প্রেশন আসছে। ঠিক আছে, সো প্রি স্ট্রেসের কারণে বিমটা কিন্তু কি হচ্ছে, উপরের দিকে বেন্ডিং হচ্ছে। এখন এর পরবর্তীতে যখন লোড আসবে, এই যে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লোড আসবে, তখন কিন্তু বিমটা এইভাবে বেন্ডিং হইতে চাইবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগে থেকে এটা বিমটা উপরের দিকে বেন্ডেড হয়ে আছে, যখন এরপরে যখন লোড আসতেছে তখন দেখা যাচ্ছে বিমটা ঠিক আগের অবস্থায় ফেরত চলে আসছে আবার। অথবা যদি নিচের দিকে বেন্ডিং হয় তাও দেখা যাচ্ছে খুব সামান্য, দেখা যাচ্ছে এরকম খুব সামান্য একটা বেন্ডিং হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে প্রি স্ট্রেসের একটা বড় সুবিধা হচ্ছে যে এখানে বেন্ডিংটা অনেক কম হয়। এই মানে বিমটা যে নিচের দিকে বেন্ডিং হয় বা ফ্লেক্সার হয় এটা অনেক কম হয়। আরসিসির জন্য যদি সে কথার কথা এতটুকু বেন্ডিং হইতো, তাহলে দেখা যাচ্ছে প্রি স্ট্রেসের জন্য আদৌ কোনো বেন্ডিং হচ্ছেই না, অথবা হইলেও খুব সামান্য, এই যে এতটুকু বেন্ডিং হচ্ছে। অথবা এমনও হইতে পারে যে যদি আমরা প্রি স্ট্রেস ফোর্স অনেক বেশি অ্যাপ্লাই করি, এটা ডিপেন্ড করে হচ্ছে পি এর উপর। যদি আমরা অনেক বেশি প্রি স্ট্রেস অ্যাপ্লাই করি এবং লোড যদি অনেক কম আসে বিমের উপরে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিচের দিকে তো বেন্ডিং হচ্ছেই না, বরং উপরের দিকে একটা সার্টেন বেন্ডিং থেকে যাচ্ছে, এরকম এমনও হইতে পারে। সরি, দেখানো হচ্ছে না, মানে এই বিমটা ধরো যে এই অবস্থায় থেকে গেল, এবং এইটাকে বলা হয় হচ্ছে ক্যাম্বার। এই যে আপওয়ার্ড বেন্ডিং কে বলা হয় ক্যাম্বার। সো প্রি স্ট্রেসের একটা বড় সুবিধা হচ্ছে যে এখানে বেন্ডিংটা অনেক কম হয় বা ডিফ্লেকশন অনেক কম হয়। এবং কম হওয়ার কারণটা কি, এই যে নিউট্রাল অ্যাক্সিসের নিচে আমরা প্রি স্ট্রেস অ্যাপ্লাই করতেছি, এবং এইখানে যে নেগেটিভ মোমেন্টটা তৈরি হচ্ছে এইটাই কিন্তু এই ডিফ্লেকশনটা কম হওয়ার মূল কারণ। এই যে এখানে সে কথাই বলা হচ্ছে যে বেনিফিটস অফ প্রি স্ট্রেসিং। দেখো নাম্বার 2 তে বলা আছে যে অ্যাপ্লাইং দ্য প্রি স্ট্রেসিং ফোর্সেস বিলো নিউট্রাল অ্যাক্সিস ক্রিয়েটস মোমেন্টস। নিউট্রাল অ্যাক্সিসের নিচে প্রি স্ট্রেস অ্যাপ্লাই করার কারণে কিছু মোমেন্ট তৈরি হয় যেটা অপোজ করে, কাকে অপোজ করে? দ্য বেন্ডিং মোমেন্ট বাই এক্সটার্নাল লোড। এক্সটার্নাল লোডের কারণে যে বেন্ডিং মোমেন্ট হয় তাকে অপোজ করে, এবং এই দুইটা মোমেন্ট একে অপরকে অপোজ করার কারণে বা নিউট্রাল করার কারণে, ব্যালেন্স করার কারণে কিন্তু ডিফ্লেকশনটা কম হয়। ঠিক আছে, এটা খুব সিম্পল। হ্যাঁ, কারণ ধরো যে যখন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লোড যখন আসতেছে তখন কিন্তু মোমেন্টটাও আসছে এইভাবে, এই যে পজিটিভ মোমেন্ট আসছে, তাই না? সো এই দুইটা মোমেন্ট কিন্তু একে অপরের বিপরীতমুখী এবং একে অপরকে ব্যালেন্স করে বা প্রশমিত করে, কমিয়ে দেয়। এই কারণেই যেহেতু মোমেন্টটা কম কম মানে কম হয়ে যাচ্ছে, সেই কারণে ডিফ্লেকশনটা কম হচ্ছে, কারণ ডিফ্লেকশন বা বেন্ডিং হয় তো মোমেন্টের জন্য। সো এটা একটা বড় সুবিধা। আরেকটা বড় সুবিধা হচ্ছে ক্র্যাকিং কম হয়। আমি এটা অলরেডি ব্যাখ্যা করেছি, যেহেতু কংক্রিটে টেনশন থাকে না বা থাকলেও খুব সামান্য থাকে, তাই ক্র্যাকিং কম হয়। আর আরেকটা সুবিধা হচ্ছে যে মেম্বারের সেকশন গুলো কম লাগে। ঠিক আছে, আরসিসির জন্য যতটুকু সেকশন লাগতো, প্রি স্ট্রেসের জন্য সেকশন একটু হইলেও কম লাগবে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে এই কথাবার্তাগুলো লেখা আছে, তোমরা দেখে নিও। ইউজেস অফ প্রি স্ট্রেসিং, এটা কোথায় ব্যবহার করা হয়? প্রি স্ট্রেস মেইনলি হচ্ছে ব্রিজে, ব্রিজ, বড় বড় ফ্লাইওভার,
যেখানে স্প্যান অনেক বেশি বড় হয় সেখানে কিন্তু প্রি স্ট্রেস ব্যবহার করতেই হবে, লঙ্গার স্প্যান। তারপর যেখানে ইউনিক ডিজাইন দরকার বা ইরেগুলার শেপের ক্রস সেকশন দরকার সেখানে আমরা প্রি স্ট্রেস ব্যবহার করি। আচ্ছা, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল বাদেও অন্য কোনো শেপ, এটা তোমরা C439 এ দেখবা যে ওখানে রেক্ট্যাঙ্গেল বাদেও আরো অনেক ধরনের শেপের কিন্তু সেকশন হতে পারে প্রি স্ট্রেসের ক্ষেত্রে। এরপর শর্টার কনস্ট্রাকশন সাইকেল, মানে কনস্ট্রাকশন করতে সময় বেশি কম লাগে প্রি স্ট্রেসে। কস্ট রিডাকশন, যেহেতু মেম্বারের সেকশন কম লাগে আরসিসির তুলনায়, সো এখানে কস্ট কিন্তু কম আসবে প্রি স্ট্রেসে। আরেকটা হচ্ছে সুপিরিয়র স্ট্রাকচারাল পারফরমেন্স, মানে একটা স্ট্রাকচারের পারফরমেন্স অনেক বেটার হবে, অর্থাৎ অনেক বেশি পরিমাণ লোড সে ক্যারি করতে পারবে কনক্রিটে কোনো টেনশন ছাড়াই। আচ্ছা, এখন আমরা দেখি যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে প্রি স্ট্রেস আর হচ্ছে আরসিসির পার্থক্য, ডিফারেন্স বিটুইন প্রি স্ট্রেস এন্ড রেইনফোর্সড কনক্রিট মানে আরসিসি অন দ্য বেসিস অফ স্ট্রেস ডিস্ট্রিবিউশন। স্যার প্রি স্ট্রেসটা তো স্যার এই যে যেমন ওই যে স্প্যান গুলা মানে করে নিয়ে তারপরে যে বসাইছে স্যার ওইটাই তো। আচ্ছা, কোশ্চেনটা ক্লিয়ার না আবার। স্যার প্রি স্ট্রেস বলতে স্যার যেমন স্যার আমরা যে পদ্মা সেতুর যে স্প্যান গুলো মানে এক জায়গা থেকে করে নিয়ে আর এক জায়গায় বসাইছে স্যার ওই স্প্যান গুলোই তো স্যার প্রি স্ট্রেস, তাই তো? নো 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 নো, রং একটা আইডিয়া, কারণ পদ্মা সেতুর যে মেন কাঠামো ওইটা কিন্তু স্টিলের ছিল, ঠিক আছে? এটা তো জানো নাকি সবাই? আমাদের যে সবার যে কাঙ্ক্ষিত পদ্মা সেতুর মেন কাঠামো কিন্তু স্টিলের, ওটা স্টিল স্ট্রাকচার, ওটা রেইনফোর্সড স্ট্রাকচার মানে রেইনফোর্সড কনক্রিটও না, ওটা প্রি স্ট্রেসড কনক্রিটও কিন্তু না, এটা কিন্তু স্টিলের, ঠিক আছে? প্রি স্ট্রেসড কনক্রিট দেখবা যে মহাখালী ফ্লাইওভার বা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, ওইখানে যে ফ্লাইওভারটা আছে, সো এইসব জায়গায় কিন্তু তোমরা দেখবা যে এখানে কিন্তু প্রি স্ট্রেস ব্যবহার করে, কারণ এখানে কিন্তু একটা পিয়ার থেকে আরেকটা পিয়ারের ডিস্টেন্স কিন্তু অনেক বেশি, মানে স্প্যান কিন্তু অনেক বড় এবং লোডও কিন্তু এখানে হিউজ লোড আসে। সো এখানে আসলে যদি আরসিসি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আসলে মানে সেকশন গুলো কিন্তু ক্র্যাকড হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি বলবো এগুলা। আচ্ছা দেখো, যে যদি আমরা কম্প্রেশনকে পজিটিভ ধরি এবং টেনশনকে নেগেটিভ ধরি তাহলে আমরা আরসিসির স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা এইভাবে দেখাইতে পারি অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি, যে পজিটিভ মোমেন্টের জন্য উপরে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন, নিচে টেনশন, ঠিক আছে? কিন্তু প্রি স্ট্রেসের ক্ষেত্রে আমরা যেহেতু টেন্ডনের মাধ্যমে আগে থেকে একটা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করে রাখতেছি, দেখো এই যে এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, অর্থাৎ ইউনিফর্ম কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে? অর্থাৎ টেন্ডনের মাধ্যমে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেটাই হচ্ছে এইরকম স্ট্রেস তৈরি করবে, মানে সেকশনের সব জায়গাতেই সমান কম্প্রেসিভ স্ট্রেস। এরপরে যখন লোড আসছে, লোডের জন্য তো স্ট্রেস এরকমই হবে, তাই না? লোড যদি পজিটিভ মোমেন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশন কিন্তু এরকমই হবে, উপরে কম্প্রেশন নিচে টেনশন, এই যে এরকম, মানে নিচে টেনশনটা আসলে আসবেই। সো যেহেতু আমরা আগে থেকে কম্প্রেশন দিয়ে রাখছি তাই এই যে টেনশনটা কিন্তু থাকবে না। হ্যাঁ, শর্ত আছে, যদি প্রি স্ট্রেসটা টেনসাইল স্ট্রেস থেকে বেশি হয়, যেমন এখানে টেনসাইল স্ট্রেস হচ্ছে এফটি, যদি এফটি থেকেও এই এফপি মানে প্রি স্ট্রেসটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দেখো যদি আমরা দুইটাকে যোগ করি, যেমন এইটা যোগ এইটা অনেক বেশি স্ট্রেস, আবার এইটা থেকে এইটা কিন্তু বিয়োগ হবে কারণ এইটা কম্প্রেসিভ স্ট্রেস, এটা টেনসাইল স্ট্রেস। সো যদি কম্প্রেসিভ স্ট্রেসটা বড় হয় তাহলে বিয়োগ করার পর এখানে কি থাকবে? কম্প্রেসিভ স্ট্রেস থাকবে, ঠিক আছে? টপ ফাইবারও কম্প্রেসিভ স্ট্রেস, বটম ফাইবারও কম্প্রেসিভ স্ট্রেস, অর্থাৎ স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অনেকটা এরকম, পুরো সেকশনটাই কম্প্রেশনে আছে, হোল সেকশন ইজ ইন কম্প্রেশন। এটা হচ্ছে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা পাচ্ছি প্রি স্ট্রেসের জন্য। আর আরসিসির জন্য কেমন ছিল? এরকম ছিল। তাহলে এখানে কিন্তু দেখো নিচে টেনশনটা কিন্তু আসতেছে না। সো এখানে আরেকটা কেস হইতে পারে যে ধরো যে প্রি স্ট্রেসটা হচ্ছে টেনসাইল স্ট্রেসের সমান, সেক্ষেত্রে কিরকম হবে স্ট্রেস ডিস্ট্রিবিউশন? এই যে এরকম হবে, যদি এইটা এবং এইটা পরস্পর সমান হয়
সেক্ষেত্রে এইটা যোগ বিয়োগ করার পর এটা 0 হয়ে যাবে, মানে বটম ফাইবারের স্ট্রেস 0 থাকবে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু দেখো পুরো সেকশনটাই কম্প্রেশনে আছে, এখানেও কিন্তু কোনো টেনসাইল স্ট্রেস আসে নাই। ঠিক আছে, আরেকটা কেস হইতে পারে যদি আমরা প্রি স্ট্রেসটা অনেক কম অ্যাপ্লাই করি। ঠিক আছে, এই যে অর্থাৎ এফপি প্রি স্ট্রেস যদি টেনসাইল স্ট্রেস থেকেও কম হয়, সেক্ষেত্রে বটমে স্লাইড টেনশন কিন্তু থেকে যাবে। অর্থাৎ এই যে যোগ বিয়োগ করার পর যদি এইটা বড় হয় তাহলে এইটা থেকে যাবে বটমে, আর টপে তো কম্প্রেশন আসবেই। এখানে যদিও মানে পুরো সেকশনটা কম্প্রেশনে নাই, কিন্তু ম্যাক্সিমাম অংশটাই কিন্তু কম্প্রেশনে আছে। দেখো এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে শুরু করে এই যে এতটুকু অংশ কম্প্রেশনে আছে। আর এতটুকু টেনশন থাকলে সমস্যা নাই, এর কারণটা হচ্ছে যে কনক্রিটেরও কিন্তু একটা টেনশন ক্যারি করার ক্যাপাসিটি আছে, সেটা কম হইলেও আছে, এবং তাকে বলা হয় মডুলাস অফ রাপচার। মডুলাস অফ রাপচারের থেকে যদি টেনসাইল স্ট্রেসটা কম থাকে তাহলে কোনো সমস্যা নাই, কনক্রিটে কোনো ক্র্যাক দেখা দিবে না। এটা ডিপেন্ড করে যে আমরা কতটুকু প্রি স্ট্রেস অ্যাপ্লাই করব তার উপরে। এক এক ধরনের ডিজাইনে রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে। যেমন কখনো রিকোয়ারমেন্ট থাকে যে বটম ফাইবারে স্ট্রেস 0 হইতে হবে এবং পুরো সেকশনটাই কম্প্রেশনে থাকতে হবে। হ্যাঁ, তখন আমরা হিসাব করে দেখব যে এখানে কতটুকু লোড আসবে এবং লোডের জন্য কতটুকু টেনসাইল স্ট্রেস আসবে, এবং তখন আমরা তার সমান প্রি স্ট্রেস অ্যাপ্লাই করি। কোথাও রিকোয়ারমেন্ট থাকে যে না পুরো সেকশনটাই যে কম্প্রেশনে থাকতে হবে এর কোনো দরকার নাই, বটম ফাইবারে স্লাইড টেনশন থাকলে থাকুক। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা টেনসাইল স্ট্রেস থেকে কম প্রি স্ট্রেসও অ্যাপ্লাই করলে হবে আর কি। ঠিক আছে, প্রি স্ট্রেসটা কিন্তু হিসাব করে অ্যাপ্লাই করা হয়। এটা এমন না যে আমরা একটা র্যান্ডমলি অ্যাপ্লাই করলাম এবং পরবর্তীতে যে আমরা এরকম ফলাফল পেলাম, তা না। এটা ডিজাইনের রিকোয়ারমেন্ট থাকে যে সেকশনে কি আসলে টেনশন অ্যালাউ করা যাবে নাকি যাবে না। এগুলো তোমরা ডিটেলস দেখবা ওই 439-এ। ঠিক আছে, আচ্ছা, সো স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে মেথড, কি কি মেথডে প্রি স্ট্রেসিং করা হয়। সাধারণত দুইটা মেথডে করা হয়, একটা হচ্ছে পোস্ট টেনশনিং, একটা হচ্ছে প্রি টেনশনিং। এক্সটার্নাল প্রি স্ট্রেসিং এটা সাধারণত অ্যাপ্লাই করা হয় না, এটা হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়, দরকার নাই, ফলো করা হয় না। ফলো করা হয় হচ্ছে এই দুইটা, পোস্ট টেনশনিং, প্রি টেনশনিং। নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে টেনশন দেওয়া হয় পরবর্তীতে, কারণ পোস্ট মানে হচ্ছে কি পরবর্তীতে, পরে। এখানে টেনশন দেওয়া হয় পরে, আর এখানে টেনশন দেওয়া হয় আগে। এখন কিসের আগে বা কিসের পরে, দিস ইজ দ্য কোশ্চেন। অর্থাৎ কনক্রিটটা কাস্ট করার আগেই টেনশন দেওয়া হয় প্রি স্ট্রেসিং মানে প্রি টেনশনিং এ, সরি। আর পোস্ট টেনশনিং মানে হচ্ছে কনক্রিটটা কাস্ট করার পরে আমরা টেনশন দিব। তোমরা দেখবা যে বিভিন্ন বড় বড় যে ব্রিজ যেখানে কনস্ট্রাকশন করা হয় সেখানে তোমরা গেলে দেখতে পারবা, ওখানে দেখবা যে আমাদের বাংলাদেশে সাধারণত পোস্ট টেনশনিংটা অ্যাপ্লাই করা হয় বেশি। ঠিক আছে, ওখানে তোমরা দেখবা যে ধরো যে বিভিন্ন মেশিন থাকে আর কি, যে মেশিনগুলোর মাধ্যমে আসলে প্রি স্ট্রেস অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ আগে আমরা বিমটাকে ঢালাই করব, কাস্টিং করব, এরপরে বিমটা হার্ডেন্ড হবে মানে শক্ত হয়ে যাবে। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে টেন্ডন থাকে এই টেন্ডনকে আমরা মেশিনের মাধ্যমে টেনশন দিব। ঠিক আছে, টেনশন দিব এবং টেনশন দেওয়ার পর কি করব, রিলিজ করে দিব। ফলে এই টেন্ডন গুলো এই বিমকে কম্প্রেশন দিবে। আগে কাস্টিং হবে কনক্রিট, হার্ডেন্ড হবে, তারপরে আমরা টেন্ডনকে টানবো। এটা হচ্ছে পোস্ট টেনশনিং, মানে টেনশন দেওয়া হচ্ছে কনক্রিটটা কাস্ট করার পরে, পোস্ট টেনশনিং। আর প্রি টেনশনিংটা হচ্ছে কনক্রিট কাস্ট করার আগেই আমরা টেন্ডন গুলাকে টেনশন দিয়ে রাখবো। এক্ষেত্রে একটা পার্মানেন্ট একটা প্রি স্ট্রেসিং বেড দরকার হয় আর কি। প্রি স্ট্রেসিং বেডের দুই দিকে একদম পার্মানেন্ট অ্যাঙ্করেজ সিস্টেম থাকে। সো ধরো যে টেন্ডন গুলাকে আমরা প্রথমেই কি করব, আমরা টেনশন দিয়ে মানে মেশিনের মাধ্যমে আমরা টেনশন দিয়ে এই অ্যাঙ্করের সঙ্গে আমরা ফিক্সড করে রেখে দিব। ঠিক আছে, মানে যতগুলা টেন্ডন থাকবে প্রত্যেকটাকে আমরা আগে থেকে টেনশন দিয়ে রাখবো। এরপরে আমরা হচ্ছে কি করব, এর মাঝখানে ফর্মওয়ার্কের মধ্যে আমরা হচ্ছে বিমটা ঢালাই করব।
বিম ঢালাই করার পর সেটা প্রথমে সেটিং হবে, তারপরে হার্ডেনিং হবে কনক্রিট। হার্ডেনিং হওয়ার পর আমরা এই অ্যাঙ্করেজ থেকে আমরা কি করব, এই টেন্ডন গুলাকে আমরা রিলিজ করে দিব, ছেড়ে দিব। ফলে টেন্ডন গুলা যে দৈর্ঘ্যে যে প্রসারিত হয়েছিল, টেনশনের ফলে যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছিল, সো টেন্ডন গুলো আবার আগের অবস্থায় ফেরত আসতে চাইবে। আগের অবস্থায় ফেরত আসতে চাওয়ার ফলে এই যে সে কিন্তু বিমটাকে এভাবে কম্প্রেশন দিবে। ঠিক আছে, সো এই মেথডটা হচ্ছে প্রি টেনশনিং। মানে কনক্রিট কাস্ট করার আগেই আমরা মানে টেন্ডনকে টেনশন দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে প্রি টেনশনিং। সাধারণত প্রি টেনশনিং এর খরচটা একটু বেশি পড়ে আর কি এই মেথডে। সো আমাদের বাংলাদেশে পোস্ট টেনশনিংটা একটু বেশি মানে ফলো করা হয় আর কি। ঠিক আছে, এই যে এখানে টেন্ডনের সঙ্গে ডাক্ট থাকে, মানে ডাক্টের মধ্যে হচ্ছে টেন্ডন গুলাকে এখানে সাজানো থাকে আর কি। সো সেই কারণে কনক্রিটটা হার্ড হওয়ার পর যখন আমরা টেন্ডনকে টান দিচ্ছি, তখন কিন্তু কনক্রিটের মধ্যে কোনো টেনশন কিন্তু আসতেছে না। মানে টেন্ডনকে যখন আমরা টেনশন দিচ্ছি, তখন তার প্রভাব কিন্তু কনক্রিটের মধ্যে আসছে না। ঠিক আছে, ওকে। আর প্রিটেনশনিং এ এখানে হচ্ছে এইটা এই টেন্ডনের সঙ্গে এই কনক্রিটটা বন্ডেড অবস্থায় থাকে, মানে বন্ধনটা এখানে থাকে আর কি, আর এটা হচ্ছে আনবন্ডেড থাকে। পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে সাধারণত টেন্ডনের সঙ্গে কনক্রিটটা আনবন্ডেড থাকে, মানে কোনো বন্ধন থাকে না। আর প্রিটেনশনিং এ কনক্রিটের সঙ্গে টেন্ডন গুলা, এইগুলো হচ্ছে টেন্ডন গুলা বন্ডেড অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে এই যে আমি বলতেছি বারবার যে টেন্ডন কি করতেছে, বিমকে কম্প্রেশন দিচ্ছে। এখন এই যে কম্প্রেসিভ ফোর্স, এটা কনক্রিটের মধ্যে ট্রান্সফার কিভাবে হবে? ট্রান্সফার হবে কিন্তু অ্যাঙ্করেজ সিস্টেমের মাধ্যমে। বিমের দুই পাশে বিয়ারিং প্লেট থাকে দুইটা, এই বিয়ারিং প্লেটের উপরেই মেনলি টেন্ডনটা কম্প্রেশন অ্যাপ্লাই করে, এবং এই বিয়ারিং প্লেটের মাধ্যমেই এই টেন্ডনের যে কম্প্রেসিভ ফোর্স মানে প্রি স্ট্রেস ফোর্স, এইটা এই কনক্রিটের মধ্যে ট্রান্সফার হয়, আর মানে বিয়ারিং প্লেটের মাধ্যমে ট্রান্সফার হয়। আর প্রিটেনশন বিমের ক্ষেত্রে এখানে এই টেন্ডন থেকে টেন্ডনের যে প্রি স্ট্রেস ফোর্স, এইটা কনক্রিটে ট্রান্সফার হয় বন্ড অ্যাকশনের মাধ্যমে। এই যে এই বন্ডিং এর মাধ্যমে কনক্রিটের মধ্যে প্রি স্ট্রেসটা ট্রান্সফার হয়। ঠিক আছে, সো তোমরা এগুলো ডিটেলস দেখবা 439 আছে কিভাবে এই যে বিয়ারিং প্লেটটা ডিজাইন করতে হয়। ঠিক আছে, তারপরে কিভাবে টেন্ডনের পরিমাণটা বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা একটা প্রবলেমের মাধ্যমে দেখব যে এই যে আমরা বলছি যে প্রি স্ট্রেস দিলে বিমের মধ্যে টেনশন থাকে না, বা থাকলে অনেক কম থাকে। এইটা আমরা একটা প্রবলেমের মাধ্যমে এখন দেখব, অর্থাৎ ফ্লেক্সারাল স্ট্রেস এখন আমরা বের করব। বিমের মধ্যে আমরা ফ্লেক্সারাল স্ট্রেস বের করে দেখব যে ডিস্ট্রিবিউশনটা আসলেই কেমন আসে। এটা কি এরকম হয়, নাকি এটা বটম ফাইবারে স্ট্রেস জিরো এরকম হয়, নাকি এরকম হয়, এটা আমরা দেখব। ওকে, এখানে বলা আছে যে দেখো যে ফর দ্য সিম্পলি সাপোর্টেড বিম শোন ইন ফিগার বিলো, নিচের ফিগারে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে এবং এই বিমের জন্য ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে হবে অ্যাট মিড স্প্যান সেকশন। বিমটার মিড স্প্যানে ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে হবে। ঠিক আছে, সেকশন কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, কোথায়? মিড স্প্যানে। মিড স্প্যান সেকশনের ম্যাক্সিমাম স্ট্রেস। মিড স্প্যান সেকশনের স্ট্রেস তো এক এক জায়গায় এক এক রকম, তাই না? ফ্লেক্সারাল স্ট্রেসের ভ্যারিয়েশন তো আমরা আগেও দেখছি। সো এখানে ম্যাক্সিমাম স্ট্রেসটা বের করতে হবে। ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস কোথায় আসে? টপ ফাইবারে আসে এবং বটম ফাইবারে আসে। সো এখানে চাওয়া হচ্ছে কি, আগে সেটা বুঝি আমরা, যে এই বিমটার মিড স্প্যান সেকশনে টপ ফাইবার এবং বটম ফাইবারে ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে হবে। ম্যাক্সিমাম স্ট্রেস মানে ফ্লেক্সারাল স্ট্রেস, মানে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে হবে। ওকে, ডিউ টু ইটস ওন ওয়েট, এর নিজস্ব ওজনের জন্য, এবং অ্যান্ড দ্য ফলোইং কেসেস অফ লোডিং অ্যান্ড প্রি স্ট্রেসিং। নাম্বার এ তে হচ্ছে ইউনিফর্ম লাইভ লোড দেওয়া আছে এত পাউন্ড পার ফিট, এখানে কিন্তু কোনো প্রি স্ট্রেস নাই।
অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই বিমের সেলফ ওয়েট থাকবে এবং এখানে হয় লাইভ লোড থাকবে অথবা লাইভ লোডের সঙ্গে প্রি স্ট্রেস থাকবে। এই ফ্যাক্টরগুলোর জন্য আমাদের ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে হবে। যেমন এ নাম্বার প্রবলেম কি, যে বিমের অন ওয়েট এবং লাইভ লোডের জন্য ফ্লেক্সারাল স্ট্রেস বের করো। তাহলে আমরা দেখি নাম্বার এটা আগে আমরা দেখি, সেলফ ওয়েট প্লাস লাইভ লোড। তাহলে সেলফ ওয়েটের জন্য একটা মোমেন্ট আসবে। আমরা বিমের সেলফ ওয়েট কিভাবে বের করতে হয় আমরা আগের সেমিস্টারে শিখে আসছি, যে কংক্রিটের ইউনিট ওয়েট ইনটু বিমের ক্রস সেকশনাল এরিয়া, তাই না? এই যে স্কয়ার ইঞ্চি থেকে 144 দিয়ে ভাগ দিয়ে স্কয়ার ফিটে নেওয়া হয়েছে আর কি। সো সেলফ ওয়েট হচ্ছে এত পাউন্ড পার ফিট, ইউডিএল। এবং এই সেলফ ওয়েটের জন্য যে মোমেন্ট আসে তাকে আমরা বলি ডেড লোড মোমেন্ট। এবং ডেড লোড মোমেন্টটা কত আসবে? আমরা জানি যে একটা সিম্পলি সাপোর্টেড বিমের মিড স্প্যানে মোমেন্ট হচ্ছে WL²/8। এই যে W হচ্ছে 300, L হচ্ছে 24। এই দেখো অঙ্কে দেওয়াই আছে, স্প্যান হচ্ছে 24 ফিট আর 8 তো 80। তাহলে আমরা ডেড লোড মোমেন্ট পেয়ে গেলাম। লাইভ লোড মোমেন্ট, এই যে লাইভ লোড অঙ্কে দেওয়া আছে 900 পাউন্ড পার ফিট। এই লোডের জন্য মোমেন্ট হচ্ছে লাইভ লোড মোমেন্ট, অর্থাৎ WL²/8, 900 ইন্টু L²/8। ওকে, তাহলে ফ্লেক্সারাল স্ট্রেস ডেড লোড মোমেন্টের জন্য স্ট্রেস হচ্ছে MC/I, লাইভ লোড মোমেন্টের জন্য স্ট্রেস হচ্ছে MC/I। এটা আমি আগেও ব্যাখ্যা করেছি। এখানে কিন্তু আর কোনো কিছু নাই, ঠিক আছে? এখানে কিন্তু প্রি স্ট্রেস অ্যাপ্লাই করা হয় নাই। সো এখানে মোমেন্টের জন্য স্ট্রেস আমরা পাবো। ওকে, তাহলে আমরা মানগুলা বসিয়ে দিলাম। সি হচ্ছে বিমের ডেপথের অর্ধেক, বিমের ডেপথ 24 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি। আর মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে বের করা আছে, দেখো BH³/12, মানে সেন্ট্রয়েডাল এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো মোমেন্টের মানগুলো আমরা বসিয়ে দিলাম এখানে। মোমেন্টের মান এখানে ছিল পাউন্ড ইনটু ফিটে। আমরা যেহেতু অন্য সবকিছু ইঞ্চিতে আছে তাই আমরা 12 দিয়ে গুণ করে পাউন্ড ইনটু ইঞ্চিতে নিয়ে আসলাম। দ্যাটস ইট। ওকে, আগে একটা প্লাস মাইনাস দিতে আমরা ভুলবো না, কারণ ফ্লেক্সারাল স্ট্রেস মানে কিন্তু দুই রকম স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস। ফ্লেক্সারাল স্ট্রেসের সংজ্ঞা মনে আছে তো নাকি? এই যে একটা বিমের উপরে যখন লোড আসে তখন বিমটা এইভাবে বেন্ড হওয়ার ট্রাই করে, উপরে আসে কম্প্রেশন, নিচে আসে টেনশন। এই দুইটা স্ট্রেসকে একত্রে বলা হয় ফ্লেক্সারাল স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস এই যে একই সঙ্গে একই জায়গাতে তৈরি হচ্ছে, একেই বলা হয় ফ্লেক্সারাল স্ট্রেস। সো যদি আমরা কম্প্রেশনকে নেগেটিভ ধরি সে কথার কথা, আর টেনশনকে পজিটিভ ধরি, তার মানে আমরা কি বলতে পারি যে ফ্লেক্সারাল স্ট্রেসের মধ্যে মাইনাসও থাকবে প্লাসও থাকবে, দুটাই থাকবে। এই কারণে এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া হয়েছে। এবং এই প্লাস মাইনাসকে আমরা ডিস্ট্রিবিউট করব হচ্ছে এখানে এসে টপ ফাইবারে স্ট্রেস বের করার সময় এবং বটম ফাইবারে স্ট্রেস বের করার সময়। সে আমরা টপ ফাইবারে স্ট্রেস বের করতে চাচ্ছি, তাহলে টপ ফাইবারে কি কম্প্রেশন আসছে না টেনশন আসছে বলো তো? কম্প্রেশন। টপ ফাইবারে কিন্তু কম্প্রেশন আসছে। এটা কিন্তু কনস্ট্যান্ট কোনো কিছু না, আগে দেখতে হবে যে 225-এর আগে আমরা প্লাস দিব না মাইনাস দিব। তাহলে তার জন্য সেটা বোঝার জন্য 225টা কোত্থেকে আসছে সেটা আগে দেখো। এই যে 225 psi, এই ফ্লেক্সারাল স্ট্রেসটা কার জন্য আসছে? ডেড লোড মোমেন্টের জন্য আসছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে ডেড লোড মোমেন্টের জন্য টপ ফাইবারে কি কম্প্রেশন না টেনশন আসে সেইটা। সো ডেড লোড মোমেন্ট আর লাইভ লোড মোমেন্ট যেরকমই মোমেন্ট হোক না কেন, ডেড লোড বা লাইভ লোড এই দুইটাই তো কাজ করে হচ্ছে নিচের দিকে, তাই না? আমরা জানি এটা ডাউনওয়ার্ড লোড, অর্থাৎ মোমেন্টটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, মানে ডেড লোড মোমেন্ট এবং লাইভ লোড মোমেন্টটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, অর্থাৎ নিচের দিকে লোড আসার কারণে যে মোমেন্টটা হয় সেটা। এবং এর জন্য বেন্ডিং হয় হচ্ছে এইভাবে, এবং টপ ফাইবারে কম্প্রেশন, বটম ফাইবারে টেনশন। এইভাবে আমরা নিশ্চিত হইতে পারি। যদি আমরা কম্প্রেশনকে নেগেটিভ ধরি তাহলে টপ ফাইবারে আসবে হচ্ছে নেগেটিভ আর বটম ফাইবারে আসবে কি পজিটিভ। পজিটিভ। এই যে টপ ফাইবারে আসছে নেগেটিভ, বটম ফাইবারে আসছে পজিটিভ, দুইটার আগেই। এখানে আমরা এরকম ধরেছি, তোমরা চাইলে উল্টাও ধরতে পারো, তোমরা চাইলে টেনশনকে নেগেটিভ ধরতে পারো আবার কম্প্রেশনকে পজিটিভও ধরতে পারো, কোনো সমস্যা নেই।
তাহলে এখানে দেখো বটম ফাইবারে একটা হিউজ টেনসাইল স্ট্রেস চলে আসছে এবং আমরা কনক্রিটের মডুলাস অফ রাপচারের ফর্মুলা হচ্ছে এইটা। মডুলাস অফ রাপচার আমরা বের করে দেখলাম যে কনক্রিটের টেনশন নেওয়ার ক্যাপাসিটি মাত্র 503 পিএসআই। সো যেহেতু এখানে টেনসাইল স্ট্রেসটা হচ্ছে মডুলাস অফ রাপচার থেকে বেশি চলে আসছে, সো বিমটা কিন্তু ক্র্যাক হবে এবং যেহেতু এখানে কোনো রেইনফোর্সমেন্ট নাই সেহেতু বিমটা কলাপস করবে আর কি। এই যে অঙ্কে দেওয়াই আছে, এখানে কোনো রেইনফোর্সমেন্ট দেখানো হয় নাই আর কি। এই দেখো স্টিল নাই, এক্ষেত্রে এই বিমটা কিন্তু কলাপস করবে নিঃসন্দেহে। তাহলে এখন আমরা নাম্বার বি তে দেখি। পরীক্ষাতে কিন্তু যে কোনো একটা থাকবে, ঠিক আছে? পরীক্ষাতে আমি অবশ্যই 4টা কেসের ক্ষেত্রে স্ট্রেস বের করতে দিব না, আমি যে কোনো একটা কেসে দিব যে ঠিক আছে তোমরা হচ্ছে যখন সেলফ ওয়েট কাজ করে, তারপরে লাইভ লোড কাজ করে এত এবং প্রি স্ট্রেস ফোর্স কাজ করে এত, তোমরা স্ট্রেস বের করো। অথবা লাইভ লোড, সেলফ ওয়েট, প্রি স্ট্রেস ফোর্স হচ্ছে 4 ইঞ্চি ইসেন্ট্রিসিটির সঙ্গে কাজ করে, তখন তোমরা স্ট্রেস বের করো। আমি যে কোনো একটা কেস দিব, বাট এখানে আমি বিভিন্ন কয়েকটা কেস দেখিয়েছি শুধুমাত্র বোঝার জন্য। তাহলে বি নাম্বারটা আমরা সলভ করি। বি নাম্বারে কি আছে? সেলফ ওয়েট তো সব ক্ষেত্রেই আছে, লাইভ লোড আর হচ্ছে অ্যাক্সিয়াল প্রি স্ট্রেস। মানে প্রি স্ট্রেসটা হচ্ছে বিমের অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? যদিও সাধারণত এটা করা হয় না, বোঝার জন্য দেখিয়েছি। বিমের অ্যাক্সিস মানে হচ্ছে সেন্ট্রয়েড বরাবর স্ট্রেস ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এখন আমরা দেখি যে ফ্লেক্সুরাল স্ট্রেস টপ এবং বটমে কত আসে। ওকে, তাহলে দেখো যে ইউনিফর্ম কম্প্রেসিভ স্ট্রেস ডিউ টু প্রি স্ট্রেস। প্রি স্ট্রেস ফোর্সের জন্য কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে পিইউআইএ। আমরা সলিড মেকানিক্সে খুব ভালো মতো শিখে আসছিলাম যে যদি পি একটা কম্প্রেসিভ ফোর্স হয় তাহলে এই পি ফোর্সের জন্য কম্প্রেসিভ স্ট্রেস কত হবে? পি বাই এ। ওকে, সো পিটা হচ্ছে প্রি স্ট্রেস ফোর্স, এর পরিমাণ অঙ্কে দেওয়া আছে, আর এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশন অঙ্কে দেওয়া আছে। আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফ্লেক্সুরাল স্ট্রেস সিগমা বের করব। তাহলে এখন সিগমা কিসের কিসের জন্য আসবে? ঠিক আগের মতো ডেড লোড মোমেন্ট এবং লাইভ লোড মোমেন্ট তো আছেই, সো এই দুইটার জন্য তো অবশ্যই আসবে। আর আরেকটা অতিরিক্ত ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি প্রি স্ট্রেস ফোর্স। এটা কিন্তু আগে ছিল না, এই বি নাম্বারে এখন আছে। সো প্রি স্ট্রেসের কারণে সবসময় কম্প্রেসিভ ফোর্স আসে, এটা আমরা জানি, তাই না? প্রি স্ট্রেস মানে কি? টেন্ডন তো বিমকে সবসময় কম্প্রেশনই দিবে, তাই না? সো এটা সবসময় মাইনাস, আর এই দুইটার আগে আগের মতো প্লাস মাইনাস। সো ওকে, তাহলে সবগুলো ক্যালকুলেশন করা আছে। সো যেহেতু একবার আমি ক্যালকুলেশন দেখিয়েছি তাই আর একাধিকবার আর একই জিনিস আমি দেখাচ্ছি না। ওকে, তাহলে আমরা টপ ফাইবার এবং বটম ফাইবারে এখন স্ট্রেস বের করব। তো দেখো টপ ফাইবারে স্ট্রেস কত হবে? এইটা তো সবসময় মাইনাস, আর এই দুইটাও কিন্তু মাইনাস হবে। এর কারণটা আমি একটু আগে ব্যাখ্যা করে আসছি যে ডেড লোড মোমেন্ট এবং লাইভ লোড মোমেন্টের জন্য বিমটা বেন্ডিং হয় হচ্ছে এইভাবে, অর্থাৎ টপ ফাইবারে টপে কম্প্রেশন, বটমে টেনশন। এই যে বটমে তাই প্লাস। দেখো এইখানে কিন্তু বটম ফাইবারে স্ট্রেস 0 চলে আসছে, দেখছো? অর্থাৎ বটম ফাইবারে কিন্তু এখন আর কোনো টেনশন নাই, আর টপ ফাইবারে একটা হিউজ কম্প্রেশন আছে। তাহলে এক্ষেত্রে আমরা এইটা ডায়াগ্রামকে কিভাবে দেখাইতে পারি? মানে বি নাম্বারে আমরা স্ট্রেস ভ্যারিয়েশনকে আমরা কিভাবে দেখাইতে পারি বলতো? টপ ফাইবারে স্ট্রেস হচ্ছে 1800 পিএসআই কম্প্রেসিভ স্ট্রেস, আর বটম ফাইবারে হচ্ছে কত? 0 স্ট্রেস। তাহলে আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখাইতে পারি হচ্ছে এইভাবে, যে টপ ফাইবারে কম্প্রেসিভ স্ট্রেস, বটম ফাইবারে হচ্ছে স্ট্রেস 0। তোমরা একবারে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিবা এইভাবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, আর এইখান থেকে এই স্ট্রেসটা হচ্ছে কত? মাইনাস 1800 পিএসআই কম্প্রেসিভ স্ট্রেস, আর বটম ফাইবার স্ট্রেস 0। দ্যাটস ইট, এখানে 0। ওকে, তাহলে আমরা আসলেই বুঝতে পারলাম যে প্রি স্ট্রেস অ্যাপ্লাই করার ফলে কিন্তু টেনসাইল স্ট্রেসটা কিন্তু দূরীভূত হয়। ওকে, তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি, সি নাম্বারটা। সি নাম্বারে কি আছে? হ্যাঁ বলো। স্যার বটমে স্যার শোনো না আসলে স্যার, তখন স্যার বিকেটে স্যার কিভাবে আসবে স্যার? বুঝলাম না, আবার বলো। বটমে স্যার বটমে স্যার শোনো না আসলে স্যার,
তখন স্যার আমরা স্যার ফিগারটা স্যার কিভাবে আঁকবো? ও আচ্ছা আচ্ছা। ধরো যে যদি বটমে এখানে 0 না আসতো, সে তোমরা ক্যালকুলেশন করে দেখলা যে টপেও কম্প্রেসিভ স্ট্রেস থাকবে আবার বটমেও কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে আঁকো। এই যে আমি এই ডায়াগ্রাম তো আগেও দেখালাম তাই না, একটু আগে আমি দেখায় আসছি এগুলা। জি তো স্যার। যদি বটমে কম্প্রেসিভ স্ট্রেস থাকে ঠিক আছে, তাহলে বটমেও তোমরা সামান্য একটু রাখবা, ঠিক আছে, চোখের আন্দাজে আর কি এতটুকু থাকবে। স্যার বটম স্ট্রেস বাড়লে তো নিচে আমরা জায়গা আরো বেশি করে রাখবো। হ্যাঁ, সো বটমে মানে যদি বেশি হয় তাহলে বেশি রাখবা জায়গা, চোখের আন্দাজে আর কি, এত স্কেলিং করার জি দরকার স্যার। নেই। আর যদি বটমে টেনসাইল স্ট্রেস আসে সেক্ষেত্রে বিপরীত দিকে দেখাবা, যে এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস আর এর বাম পাশে হচ্ছে টেনসাইল স্ট্রেস। ওকে ফাইন, তাহলে এইভাবে ঠিক আছে। এদিকে হচ্ছে এটা কম্প্রেসিভ স্ট্রেস আর এটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। এই তো। আচ্ছা, তাহলে সি নাম্বারটা আমরা দেখি। এখানে সেলফ ওয়েট আছে, লাইভ লোড আছে, আর হচ্ছে ইসেন্ট্রিক প্রি স্ট্রেস আছে। অর্থাৎ দেখো এক্ষেত্রে কিন্তু সেন্টার থেকে প্রি স্ট্রেসটা নিচে অ্যাপ্লাই করা হয়েছে, সাধারণত নিচে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এই যে বিমের সেন্টার থেকে যদি এইটা সেন্টার হয় তাহলে সেন্টার থেকে 4 ইঞ্চি নিচে প্রি স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে। দুই দিকে সেম, এই ইসেন্ট্রিসিটি হচ্ছে 4 ইঞ্চি। তাহলে আমরা দেখি যে কি অবস্থা হয়। দেখো এখানে লাইভ লোড মোমেন্ট আমরা বের করলাম, লাইভ লোডটা 2100 পাউন্ড পার ফিট, WL²/8। এখানে কিন্তু দেখো যেহেতু প্রি স্ট্রেসটা ইসেন্ট্রিসিটি সহকারে অ্যাপ্লাই করা হয়েছে, সো এখানে একটা অতিরিক্ত মোমেন্ট আসবে, অর্থাৎ প্রি স্ট্রেসিং মোমেন্ট। প্রি স্ট্রেসের জন্য একটা অতিরিক্ত মোমেন্ট এখানে আসবে, এবং এই প্রি স্ট্রেসিং মোমেন্টের জন্য বিমটা কিন্তু বেন্ডিং করবে এইভাবে, আমি আগেও ব্যাখ্যা করেছি নেগেটিভ মোমেন্ট আর কি এটা। সো এক্ষেত্রে কিন্তু টপে আসবে কম্প্রেশন, বটমে আসবে টেনশন। তাহলে এখানে ফ্লেক্সারাল স্ট্রেস 4টা কারণে আসবে সোজা কথা। একটা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্স পি, আরেকটা হচ্ছে প্রি স্ট্রেসিং মোমেন্ট M=PE, আর দুইটা হচ্ছে ডেড লোড মোমেন্ট আর লাইভ লোড মোমেন্ট। 4টা ফ্যাক্টরের কারণে এখানে ফ্লেক্সারাল স্ট্রেস তৈরি হবে। ওকে, তাহলে আমরা সূত্র লিখলাম এভাবে। দেখো প্রি স্ট্রেসিং মোমেন্ট হচ্ছে M=PE, তাই আমরা একবারে এটা বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে P/A তো আমাদের হিসাব করা আছে তাই না, আমরা বসিয়ে দিলাম। PEC/I, পি হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্স, 259 কিলো পাউন্ড দেওয়া আছে, তাই 1000 দিয়ে গুণ করে আমরা পাউন্ডে লিখছি আর কি। পাউন্ডে লেখার কারণটা হচ্ছে যে আমরা সাধারণত স্ট্রেসটা বের করতে চাই PSI ইউনিটে, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। তো এখানে সবকিছুকে আমরা পাউন্ড এবং ইঞ্চিতে নিয়ে যাব আর কি। আচ্ছা, ইসেন্ট্রিসিটি অঙ্কে দেওয়া আছে হচ্ছে 4 ইঞ্চি। এই যে এটা এখানে বলা আছে সি নাম্বারে, ইসেন্ট্রিসিটি 4 ইঞ্চি। আচ্ছা, আর সি হচ্ছে বিমের হাইটের অর্ধেক, হাইট 24, তার অর্ধেক হচ্ছে 12। ওকে, তাহলে আমরা সমস্ত মানগুলা বসিয়ে দিলাম এবং দেখো আমরা পেয়ে গেছি কিন্তু। তাহলে টপ ফাইবার এবং বটম ফাইবারে যখন আমরা এটা আলাদা আলাদা ভাবে স্ট্রেস বের করব তখন কি করব, প্রি স্ট্রেসের জন্য কম্প্রেসিভ স্ট্রেস এটা সবসময় মাইনাস দুই জায়গায়। আচ্ছা, MDL MLL ডেড লোড এবং লাইভ লোড মোমেন্টের জন্য টপে আসছে কম্প্রেশন তাই মাইনাস, বটমে আসছে টেনশন তাই প্লাস, এটা নিয়েও কোনো সমস্যা নাই। শুধু ব্যতিক্রমটা হচ্ছে এখানে এই যে প্রি স্ট্রেসিং মোমেন্টের জন্য স্ট্রেস, প্রি স্ট্রেসিং মোমেন্টের জন্য এই যে আমি দেখিয়েছি টপ ফাইবারে আসবে টেনশন, বটমে আসবে কম্প্রেশন। যেহেতু আমরা এখানে টেনশনটাকে প্লাস ধরেছি তাই টপে আসছে প্লাস, এই যে টপ ফাইবারে আসছে প্লাস 900 আর বটম ফাইবারে আসছে মাইনাস 900। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু টপ ফাইবারে কম্প্রেসিভ স্ট্রেস আসছে আর বটম ফাইবারে স্ট্রেস আসছে 0। ঠিক আছে, তোমরা বি এবং সি নাম্বারকে কম্পেয়ার করলে তোমরা আসলে তোমাদের নলেজটা কিন্তু বৃদ্ধি পাবে। তোমরা একটু বি এবং সি কে কম্পেয়ার করো। বি এবং সি নাম্বারে অ্যান্সার কিন্তু একই আসছে, টপে 1800 PSI কম্প্রেসিভ স্ট্রেস আর বটমে হচ্ছে 0 স্ট্রেস। বিতেও অ্যান্সার সেম আসছে, কিন্তু বি আর সি এর মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এখানে লাইভ লোডটা বেশি আসছে, সরি, বিতে লাইভ লোডটা কম ছিল আর সিতে হচ্ছে লাইভ লোডটা কিন্তু বেশি আছে, অনেক বেশি, দ্বিগুণেরও বেশি আছে। সো এখানে
আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি আমরা অ্যাক্সিয়াল প্রি স্ট্রেস অ্যাপ্লাই না করে ইসেন্ট্রিক প্রি স্ট্রেস অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা আরো বেশি লাইভ লোডকে সাপোর্ট দিতে পারতেছি। ঠিক আছে, বি নাম্বারে ছিল 900 আর সিতে হচ্ছে 2100। আমরা আরো বেশি লাইভ লোডকে সাপোর্ট দিতে পারতেছি কনক্রিটে কোনো টেনশন ছাড়াই। এই যে বটমে 0 আসছে, মানে সি নাম্বারে লাইভ লোডটা অনেক বেশি হওয়া সত্ত্বেও বটম ফাইবার স্ট্রেস আসছে 0। এই বেনিফিটটা আমরা কেন পাচ্ছি? এর কারণটাই হচ্ছে এই যে প্রি স্ট্রেস, মানে ইসেন্ট্রিক প্রি স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে সেই কারণে, মানে সেন্টার থেকে 4 ইঞ্চি নিচে অ্যাপ্লাই করা হয়েছে সেই কারণে। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডি নাম্বারটা নিজেরা সলভ করবা। এটা সি এর মতোই, শুধু ইসেন্ট্রিসিটি একটু বেশি আছে আর লাইভ লোডটা আর একটু বেশি আছে। সো ডি নাম্বারটা নিজেরা সলভ করবা এবং তোমরা অ্যান্সারের সঙ্গে অবশ্যই মিলাই নিবা। টপে আসবে কম্প্রেসিভ স্ট্রেস আর বটমে আসবে সামান্য টেনসাইল স্ট্রেস। ঠিক আছে, ওকে, তাহলে এটা অবশ্যই তোমরা মিলাবা। তাহলে এই হচ্ছে ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু প্রি স্ট্রেস। এখানে আমরা দেখলাম যে প্রি স্ট্রেস অ্যাপ্লাই করার কারণে কিভাবে বিম থেকে, মানে ফ্লেক্সারাল টেনসাইল স্ট্রেস কিভাবে দূরীভূত হয় সেটা আমরা দেখলাম, বা থাকলেও সামান্য পরিমাণ থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রি স্ট্রেসের ভূমিকা। আর প্রি স্ট্রেস নিয়ে তোমরা বাকি যে ডিটেলস আলাপ আলোচনা এগুলো তোমরা C439 ওই কোর্সে তোমরা দেখবা। ঠিক আছে, আমরা এখানে শুধু স্ট্রেস বের করা শিখালাম, মানে ফ্লেক্সারাল স্ট্রেস বের করা শিখালাম বিমের টপ এবং বটমে, এই আর কি। সো কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? জি না স্যার।